দেখো, আমরা লাস্ট ক্লাসে 18 নম্বর সামটা করেছিলাম, মানে চাইল্ডের যে সামটা ছিল, তো সেটা করেছিলাম। তারপরে আর আমরা গইনি, ওটাই লাস্ট ছিল। তো আজকের তারপর থেকেই করব, মানে হয়তো ইংলিশ বইতে 19 নম্বর সাম থেকে করব। বাংলা বইতে একটু খুঁজে নিও, জানি না আমি কত নম্বরে আছে, তবে ওই আশেপাশেই থাকা উচিত। যাই হোক, দেখো, কোয়েশ্চেন নাম্বার 19-এ আসা যাক। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে দেখো, 5 জন স্টুডেন্ট আছে, ABCDE, 5 জন স্টুডেন্ট আছে, A, B, D এবং E। ঠিক আছে, এই 5 জন স্টুডেন্ট, কি বলছে যে একটা বেঞ্চিতে এরা বসে আছে, একটা বেঞ্চে এরা বসে আছে। কারা? ABCD এবং E। এই 5 জন স্টুডেন্ট একটা বেঞ্চে এরা যখন বসে থাকছে, এদের মধ্যে এবার বলছে এ আর বি যে আছে, এই 2 জন যে মানে ছাত্র আছে বা স্টুডেন্ট আছে, তারা যেন কখনোই পাশাপাশি বসবে না। মানে তারা কখনোই পাশাপাশি বসবে না, এমন একটা প্রবাবিলিটি তোমাকে ফাইন্ড করতে হবে। তার মানে ওরা বলতে চাইছে যে একটা প্রবাবিলিটি এমন ফাইন্ড করো বা এমন বার করো, একটা বেঞ্চ আছে, ধরে নাও এরকম একটা লম্বা বেঞ্চ আছে, এই বেঞ্চের উপরে আমার এই 5 জন স্টুডেন্ট বসছে একটা বেঞ্চ। তাহলে হতে পারে এটা, এখানে সি স্টুডেন্ট আছে, এখানে ধরো ডি স্টুডেন্ট আছে, এটা হচ্ছে ই স্টুডেন্ট আছে, এটা হচ্ছে তুমি বলতে পারো সি স্টুডেন্ট আছে, এইখানে বলতে পারো এ স্টুডেন্ট আছে, এবং এখানে ধরো বললাম আমি বি। এরকম ভাবে বসা যাবে না বলে। প্রশ্ন হলো কেন? আচ্ছা, সি বাবা দুবার রিপিট হয়ে গেছে সম্ভবত, ধরো এটা বন্ধ রাখছি। এরকম করা যাবে না, কারণ ওরা বলতে চেয়েছে যে এমন ভাবে যেন বসা হয় যেন এই স্টুডেন্ট গুলো কখনোই পাশাপাশি না বসে। তার মানে দেখো, এ আর বি দুজন পাশাপাশি বসে আছে, তাহলে এরকম পাশাপাশি যেন না বসে, তাহলে এরকমই প্রবাবিলিটি তোমাকে ফাইন্ড করতে হবে। তাহলে আমাকে এখন বলছে যে দুটো স্টুডেন্ট যেন পাশাপাশি না বসে, এমন প্রবাবিলিটি আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে আমি যদি মনে করি যে এটা, তাহলে কি ছিল, আমি একটু ফর্মুলাটা রিপিট করি। আমার ফর্মুলা ছিল যে প্রবাবিলিটি অফ এ, যদি একটা ইভেন্ট হয়, এই ইভেন্টের প্রবাবিলিটি হলো পি অফ এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এ। এই আমার ফর্মুলা ছিল, মেন ফর্মুলা। আরো অনেক ফর্মুলা আমরা শিখেছিলাম, যেগুলো এখনো আপাতত অ্যাপ্লাই করিনি। তো এটাই আমার কাছে ফর্মুলা ছিল যে পি অফ এ মানে প্রবাবিলিটি অফ এ, এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস, মানে নাম্বার অফ এ তে যতগুলো এলিমেন্ট আর নাম্বার অফ স্যাম্পল স্পেস, টোটাল স্যাম্পল স্পেস কতগুলো আছে সেই এলিমেন্ট গুলো। তাহলে এটাই হচ্ছে আমার ফর্মুলা বলা যেতে পারে, বা এটাই হচ্ছে আমি এই ফর্মুলাই অ্যাপ্লাই করে যা কিছু করার পারি। এবার আমি এই জায়গার উপরে বেস করে আমি যদি এবার একটু এগোই, তাহলে এখন টোটাল স্যাম্পল স্পেস কি হবে সেটার দিকে ফলো করি। টোটাল স্যাম্পল স্পেস কি রকম কি হবে সেটা একটুখানি লক্ষ্য করি। দেখো বাবা, স্যাম্পল স্পেস আমরা এমনিতেই এই পোর্শন থেকে আমি বুঝে যাব এর স্যাম্পল স্পেস কত হতে পারবে। তুমি বলবে কেন? কারণ দেখো, টোটাল কজন স্টুডেন্ট আছে, ডেফিনেটলি আমি বলতে পারবো যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট অবশ্যই নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে আমার কাছে 5 জন। তাহলে নাম্বার অফ স্টুডেন্ট যদি 5 জন হয়, এই 5 জন, ভালো করে বুঝবে বাবা, এই যে 5 জন, এই 5 জন এই মানে নিজেদের মধ্যে, মানে এইখানটায় নিজেদের মধ্যে ঘোরাফেরা করবে। মানে কখনো কখনো সি আগে আসবে, ডি আগে আসবে, মানে ওরা প্রতিদিন ওই বেঞ্চে যখন বসার সময় ওরা ওলট পালট করে বসবে, এ কখনো সামনে আসবে, বি সামনে আসবে, ভাবে করবে। তাহলে ওটা যদি আমি স্যাম্পল স্পেস কাউন্ট করি, তাহলে ওই স্যাম্পল স্পেসটাকে আমি বলতেই পারবো যে তাহলে এন অফ এস কতগুলো হবে। এন অফ এস ডেফিনেটলি 5 ফ্যাক্টোরিয়াল হতে চলেছে। কেন? কারণ 5 জন যদি নিজেদের মধ্যে ঘোরাফেরা করে, তাহলে 5 জন নিজেদের মধ্যে ঘোরাফেরা করলে ডেফিনেটলি
আমি বলতে পারবো যে 5 ফ্যাক্টোরিয়াল হবে হচ্ছে তোমার টোটাল স্যাম্পল স্পেস। তাহলে এই 5 ফ্যাক্টোরিয়াল মানে তুমি বলবে যে স্যার এই 5 ফ্যাক্টোরিয়াল মানে কত, এটা 120, কারণ আমার মুখস্থ আছে বসিয়ে দিলাম। আর এটা সবার মুখস্থ থাকা উচিত, কারণ মিনিমাম 7-8 অব্দি মুখস্থ রাখলে খুব সুবিধা হয়। এবার আমি ইভেন্টটা যেটা ধরেছি ওগুলো আর আমি আর লিখছি না, লেখার স্টাইল আগের দিন বলে দিয়েছি, লেখার স্টাইল নিয়ে আমি আর কথাবার্তা বলছি না। লিখে করতে গেলে লিখবে নিজের মতো, আমি জাস্ট অঙ্ক করে বেরিয়ে যাবো। এবার হচ্ছে যদি ইভেন্ট হয়, তাহলে এন অফ যদি আমি বলি, তাহলে এন অফ কত হবে? এগুলোর দিকে একটু খেয়াল করি। তাহলে এন অফ ভালো করে বুঝবে বাবা, এন অফ যদি আমি ফাইন্ড করতে যাই, তাহলে হচ্ছে আমার ইভেন্ট, তাহলে ইভেন্টের আমি বার করতে চাইছি, তাহলে এটা কিভাবে বার করতে ভালো করে বোঝো, মন দিয়ে বুঝবে। আমি আর বি, ভালো করে দেখো, আমি আগে তোমাকে ভালো করে বোঝাই সেটা, তাহলে তারপরে আমি এখানে লিখছি। আর বি ওরা বলছে যে এরা যেন একসঙ্গে না বসে, কিন্তু আমি বলছি আর বি কে একসঙ্গে, আমাকে বলেছে একসঙ্গে যাতে না বসে ওরা, একসঙ্গে কোনোদিনও ওরা বসবে না, একসঙ্গে বসবে না এরকম প্রবাবিলিটি তোমাকে ফাইন্ড করতে হবে। ঠিক আছে? তাহলে এরকম যদি প্রবাবিলিটি আমাকে ফাইন্ড করতে বলে, তাহলে আমার পাশাপাশি না থাকার বলেছে, তাহলে পাশাপাশি যদি না থাকে, তাহলে আমি কি করতে পারি বাবা? আমি প্রথমে মনে মনে ভেবে নিলাম যে বাবা আর বি পাশাপাশি আছে। তাহলে আর বি যদি পাশাপাশি থাকে, তাহলে আর বি কে আমি একটা জায়গায় বেঁধে দিচ্ছি, পুরো একদম টাইট করে বেঁধে দিচ্ছি, যেন কোনোদিনও সে আলাদা হতে না পারে। একদম একদম টাইট করে আর বি কে বেঁধে দিলাম। দেওয়ার পরে বাদ বাকি জায়গায় কারা কারা আছে? সি আছে, ডি আছে এবং ই আছে। তাহলে এখন তোমার কাছে এ আর বি যদি এখন সেম জিনিস হয়ে গেছে, তাহলে এটা তোমার কাছে একটা স্টুডেন্ট, হচ্ছে দুটো স্টুডেন্ট, ডি তিনটে এবং ই হচ্ছে চারটে। এই চারটে স্টুডেন্ট নিজেদের মধ্যে ঘুরবে, কারণ এ আর বি কখনোই আলাদা হবে না, ওরা দুজন মিলেই ধরে নাও একটা, মানে একদম বেঁধে দিয়েছি, কখনো একই, কখনো হচ্ছে আলাদা এরা হবেই না, আলাদা হওয়া সম্ভবই নয়, মানে এমন ভাবে আমি বেঁধে দিয়েছি। তাহলে বেঁধে দেওয়ার পরে, তাহলে যেহেতু বেঁধে দিয়েছি, তাহলে এখন আমি বলতেই পারবো যে ওরা কখনো আর আলাদা হবে না। তাহলে ওরা যদি আলাদা না হয়, তাহলে এখন তোমার কাছে চারটে স্টুডেন্ট, এই চারটে স্টুডেন্ট যদি নিজেদের মধ্যে ঘোরাফেরা করে, তাহলে এটা কত হয় বাবা? 4 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে এটা যদি ফোর ফ্যাক্টোরিয়াল হয়, এটা যদি ফোর ফ্যাক্টোরিয়াল হয়, এবং এবং ভালো করে বুঝবি বাবা, এটা 4 ফ্যাক্টোরিয়াল, এবং এর 4 ফ্যাক্টোরিয়াল তো হলো, কিন্তু এই দুজন যে বি আর এফ যাদেরকে বেঁধেছি, এরা কখনো বি আগে আসবে এ পরে যেতে পারে, বি আগে আসবে পরে, মানে এরা দুজনের মধ্যে ঘুরতে পারে, তাই ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল হলো। দেখো এই পুরো কনসেপ্ট কিন্তু অ্যাকচুয়ালি পারমুটেশন কম্বিনেশন আমরা করে এসেছি, সেটার এখানে হেল্প হচ্ছে। পারমুটেশন কম্বিনেশনে যদি ঘাটতি থেকে থাকে, এখানে একটু সমস্যা হলে হতে পারে, আর আমি ডিটেলসে আলোচনা করছি, খুব একটা অসুবিধা আশা করি হবে না। ভালো করে বোঝো। তাহলে এ আর বি এরা নিজেদের মধ্যে ঘোরাফেরা করতে পারে, তাই আমি বলছি যে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে তুমি এখন কি হলো, আমি হিসাব করে নিলাম যে এখন এরা একসঙ্গে, ভালো করে বুঝবে বাবা, এরা একসঙ্গে ঘোরাফেরা করছে, মানে একসঙ্গে এমন ভাবে আছে যে একসঙ্গে বেঁধে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন কি করেছিল, যে এমন তুমি টার্ম ফাইন্ড করো যেখানে যেখানে এরা একসঙ্গে বসতে পারবে না। তাহলে টোটাল যদি আমি বলি, তাহলে টোটাল তো 5 ফ্যাক্টোরিয়াল ছিল, 5 ফ্যাক্টোরিয়াল মানে টোটাল, এই টোটালটা থেকে যদি আমি এই একসঙ্গে থাকা অংশটা বাদ দিয়ে দিই, একসঙ্গে থাকা অংশটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি যেটা পাবো সেটা হলো একসঙ্গে থাকবে না এমন কিছু। করে বোঝাতে পেরেছি বাবা? তাহলে আমি কি বলার চেষ্টা করলাম, না আমি টোটাল হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল আমি করেছিলাম, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল থেকে একসঙ্গে থাকবে এমন ঘটনাকে আমি বিয়োগ করে দিয়েছি। তাহলে এখন যেটা পড়ে থাকবে বাবা, সেটা কখনো ওরা একসঙ্গে থাকতে পারে না বা থাকবে না। হ্যাঁ, তাহলে তাই যদি হয়, তাহলে আমার ফর্মুলা কি ছিল বাবা? এন অফ এ, এটা ইকুয়াল টু ডেফিনেটলি, তাহলে আমি বলতে পারবো 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল হবে। এটা, তা আমি এখন যদি বলে আমাকে যে পি অফ এ ফাইন্ড করতে, তাহলে পি অফ এর ফর্মুলা তুমি কি জানো? এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। এন অফ এ মানে 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল,
ডিভাইডেড বাই এটা হবে কত বাবা, এটা ডেফিনেটলি 5 ফ্যাক্টোরিয়াল। কারণ কি, n অফ s মানে তুমি 5। তাহলে এটাকে ক্যালকুলেট করলে পেয়ে যাবে। এটা ক্যালকুলেট করে আমরা দেখি তবে যে এর অ্যান্সার কি আসছে। এর অ্যান্সার দেখো বাবা, এর অ্যান্সার 5 ফ্যাক্টোরিয়াল মানে 120, এক্ষুনি তুমি করেছো। আর এটার ভ্যালু যদি বার করি তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে কত, 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 3 12, 12 দুগুণে 24, তাই না? কারণ 4 ফ্যাক্টোরিয়াল মানে কত, 4 ইন্টু 3 ইন্টু 2, তার মানে 3 দুগুণে 6 4 24, 24 দুগুণে 48, ডিভাইডেড বাই কত 120 হলো। তাহলে 48 যদি তুমি বিয়োগ করো মানে 120 থেকে, তাহলে 48 যদি বিয়োগ করো তাহলে কত আসছে, এখানে তুমি 1 তাহলে হচ্ছে 2 আসছে এখানে, আর 72 আসছে, তাই আসছে 72। 72 যদি হয় ডেফিনেটলি 120। এবার যদি এটা ক্যালকুলেট করো তো পাবে 24 3 যা 24, ওই 5 হবে তোমার। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছি কি করলাম। দেখো ভালো করে বোঝো, আমাকে 5টা স্টুডেন্টের কথা বলেছে, যাদেরকে ওরা জানতে চেয়েছে যে এরা কখনোই একসঙ্গে বসবে না, এমন প্রবাবিলিটি তোমাকে ফাইন্ড করতে। তাহলে আমি এমন প্রবাবিলিটি যদি ফাইন্ড করি, তাহলে আমার টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 5, তাই জন্য আমি 5 ফ্যাক্টোরিয়াল করেছি। এটা হচ্ছে আমার স্যাম্পল স্পেস টোটাল, তারা নিজেদের মধ্যে ঘুরবে। তো আমাকে বলেছিল যে কখনো একসঙ্গে বসবে না, আমি একসঙ্গে বেঁধে নিয়ে বার করেছি। একসঙ্গে বসবে এমন বার করেছি, সেটাকে যদি বিয়োগ করে দেই তাহলে বাকি যেটা না, তাহলে একসঙ্গে বসবে না পেয়ে গেলাম, তারপরে আমি বিয়োগে ফাইন করি। আশা করি বুঝেছো, লিখে নাও, যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করো। এবার চলে এসো পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন একদম সিমিলার, একেবারেই সিমিলার, কোনো ডিফারেন্ট কিছু নেই। কেন বলছি, কোয়েশ্চেন নাম্বার 20 পড়লেই বুঝবে। ভালো করে দেখো, কেউ লিপটি ভুলে যেও না, কারণ তাসগুলো আছে না, ওগুলো কিন্তু বুঝতে কিন্তু লাগবে পরে, চলবে না করলে কিন্তু যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 20-তে এসো। 5টি ইংরেজি এবং 3টি হচ্ছে ম্যাথস বুকস আছে। ভালো করে বোঝো, বলেছে বাবা, আমাকে কোয়েশ্চেন করেছে, বলছে 5টা বই আছে। কি বই? 5টা হচ্ছে ইংলিশ বই আছে, বই হতে পারে, আলাদা বই হতে পারে। 3টি ম্যাথস বই আছে। এবার বলছে এই বইটা একটা বুক শেলফে রাখা হয়েছে, বই রাখার একটা থাক সেখানে। এবার বলছে গণিত যে বইটা আছে বা ম্যাথস যে বইটা আছে, এই 3টে পরস্পর বা পর পর একসঙ্গে থাকবে, এর প্রবাবিলিটি। কি হচ্ছে আমার কোয়েশ্চেন। আমি এখন বলি যে আমি 3টে ম্যাথস বুক, আমি ধরো এরকম ভাবে লিখলাম যে এরা কে, ধরো এমন একটা বই, একটা বই। ইংলিশ বই 5টা আছে, তাহলে আমি বলতে পারবো E1 একটা বই, E2 একটা বুকস, E3 একটা বুকস আছে, E4 একটা বুকস আছে, এবং E5 একটা বুক। টোটাল কটা? 5টা বই। তাহলে এখানে 5টা বুকস আছে, আর এখানে আছে তোমার 3টে বুকস। তাহলে এবার আমার প্রশ্ন করেছে ওরা যে এমন একটা প্রবাবিলিটি তুমি ফাইন্ড করো যেন 3টে ম্যাথস বই কখনো আলাদা না হয়। কি হচ্ছে প্রবাবিলিটি? তাহলে 3টে বই আলাদা না হয় এক্ষুনি আমি করিয়েছিলাম, যে ওখানে 3টে স্টুডেন্ট বা দুটো স্টুডেন্ট কখনো একসঙ্গে থাকবে না, আমরা বিয়োগ করেছিলাম, এখানে বিয়োগটা করবো না, এই হচ্ছে কথা।
তাহলে আমি টোটাল স্যাম্পল স্পেসকে আগে কাউন্ট করি। তাহলে টোটাল একটা জায়গায় এই কটা বই রাখা আছে, টোটাল কটা বই, নাম্বার অফ বুকস আমি যদি শুরুতেই লিখে নাও, নাম্বার অফ বুকস, যদিও হচ্ছে লিখবো না বলেছি। নাম্বার অফ বুকস তাহলে কটা, 5টা ইংলিশ বই, 3টে ম্যাথ, টোটাল 8টা হচ্ছে নাম্বার অফ। তাহলে এন অফ এস নিশ্চয়ই ফ্যাক্টোরিয়াল হবে আগের অঙ্কের মতো। কারণ কি, 8টা বুকস নিজেদের মধ্যে ঘোরাফেরা করতে পারে। এবার বলছে এ হচ্ছে, যদি আমি ইভেন্ট ধরে নিই, তাহলে এন অফ এ কত, এন অফ এ ফাইন করবো। তো এন অফ এ বলেছে 3টে ম্যাথস বই কখনোই কোনো রকম পরিস্থিতিতে এটা আলাদা, তাহলে এরা যদি আলাদা না হয়, তাহলে আমি এই 3টে ম্যাথস বুকসকে আমি একসঙ্গে আরো বেঁধে দিলাম। তাহলে এই 3টে ম্যাথস বুককে একসঙ্গে বেঁধে দিলাম। একসঙ্গে বেঁধে কেন দিলাম, যাতে ওরা কখনো আলাদা না হতে পারে। আমি সাজানো, যখনই সাজাবো বুক সেলফে, তখন একে একসঙ্গে রাখা হবে। তাই এই 3টে মিলে বই। আর পরে ইংলিশ বইগুলো যেগুলো আছে, E1, E2, E3, E4 এবং E5, এই 5টা বই এরা কিন্তু আলাদা হতেই পারে। তাহলে এখন এই 3টে মিলে একটা বই, তাহলে তোমার কাছে বইয়ের সংখ্যা এখন কটা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা এবং 6টা। বলতে পারবে 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে বইয়ের সংখ্যা কত, 6 ফ্যাক্টোরিয়াল। আর এই 3টে নিজেদের মধ্যে তো ঘুরবে, M1 আগে যাবে, M2 পরে যাবে, আবার M3 আগে যাবে। এই নিজেদের মধ্যে ঘোরার জন্য 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন আমি বলতে পারবো এন অফ এ কত, 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেয়ার ফোর পি অফ এ যদি ফাইন করতে বলে, তাহলে পি অফ এ কত হবে, অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। তাহলে এন অফ এস 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, আর এন অফ এস হচ্ছে a। তাহলে এটা ক্যালকুলেট করলে বেরিয়ে আসবে। ক্যালকুলেশন আমি আর করবো না, তোমরা চাইলে করবে, আদারওয়াইজ পরে করতে। এবার চলে এসো 21 নম্বর কোয়েশ্চেন। 21 নম্বর কোয়েশ্চেন একটু খেয়াল করো। 21 নম্বর কোয়েশ্চেনে দুটো পার্ট আছে, আমি এক একটা করে বলি। ফার্স্ট পার্ট কোয়েশ্চেন পড়ো। বলেছে 4জন আমার কাছে মহিলা আছে বা ফিমেল আছে, আর 7জন হচ্ছে মেল আছে, পুরুষ আছে। এদের মধ্যে বলছে ছজনের একটা ছজনের একটা টিম তৈরি করা হয়েছে। ঠিক আছে বাবা, ঠিক এরকম আছে। আমি বলি, দেখো 21, টোটাল ফিমেল ক্যান্ডিডেট কটা আছে, ফিমেল ক্যান্ডিডেট তোমার কাছে আছে হচ্ছে 4জন। মেল ক্যান্ডিডেট কটা আছে, মেল ক্যান্ডিডেট আছে হচ্ছে তোমার 7জন। এই এদের থেকে নিয়ে আমাকে 6জনের একটা টিম তৈরি করতে হবে। তো এদের থেকে যদি 6জনের টিম একটা তৈরি করি, এবার কোয়েশ্চেন হলো যে 1 নম্বর বলেছে যে 2জন আমার মহিলা ক্যান্ডিডেট থাকে, তাই না? তাহলে 1 নম্বর প্রশ্নটা আগে করি। তাহলে টোটাল স্যাম্পল স্পেস আমি যদি ফাইন করি, তাহলে এন অফ এসি লিখবো আমরা। তাহলে এন অফ এস কতগুলো হবে সেটা আমরা একটু দেখি। এন অফ এস, তাহলে ভালো করে বুঝবে, তাহলে টোটাল ক্যান্ডিডেট কটা, 4টে আর 7জন, টোটাল মিলে কটা, 11জনের ক্যান্ডিডেট আছে, 11জনের টিম তৈরি করা হয়েছে। তাহলে এই 11জনের মধ্যে আমি কজনকে সিলেক্ট করবো বাবা, 11জনের মধ্যে ডেফিনেটলি 6জনকে। তাহলে 11জনের মধ্যে 6জনকে সিলেক্ট করা মানে কি, 11C6 হবে। এটা হচ্ছে আমার টোটাল এন অফ এস।
বাস নাম্বার অফ স্যাম্পল স্পেস পেয়ে গেলাম। এবার এ যদি ইভেন্টটা হয় তাহলে এন অফ এ যদি আমি ফাইন্ড করি, তাহলে ফার্স্ট কোয়েশ্চেন 1 নম্বর, এটাকে এ ইভেন্ট যদি ধরি, এতে বলেছে বাবা যে ওখানটায় ঠিক দুজন কিন্তু মহিলা ক্যান্ডিডেট থাকবে। তাহলে দুজন মহিলা ক্যান্ডিডেট মানে কি? দুজন মহিলা ক্যান্ডিডেট মানে আমি বলতে পারবো এই 4 জনের থেকে দুজন নেব। আমার টোটাল নেওয়ার নেওয়ার কথা কত ছিল? 6 জন। 4 জনের থেকে যদি দুজন নেই, আর বাকি হচ্ছে আর 4 জন দরকার, টোটাল 6 জন দরকার, তাহলে সেই 4 জন কোথা থেকে নেব? 7 জনের মধ্যে থেকে 4 জন নেব। তাহলে 4 জনের মধ্যে থেকে যদি দুজন নেই, তাহলে 4C2 হবে। আর 7 জনের মধ্যে থেকে 4 জন যদি নেই, 7C4 হবে। তাহলে এখন যদি বলো বাবা যে পি অফ এ কত হবে, তাহলে এন অফ এ ডিভাইডেড বাই এন অফ, এন অফ এ হচ্ছে 4C2 আর 7C4 ডিভাইডেড বাই এন অফ এস হচ্ছে 11C6। দ্যাট ইজ তোমার অ্যান্সার। পি অফ এ তুমি পেয়ে গেছো। তাহলে পি অফ এ এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। তাহলে এন অফ এ হলো 4C2 ইন্টু 7C4, এটা এন অফ এ। আর এন অফ যদি আমি এস বলি তাহলে 11C6। তাহলে এটা হচ্ছে এন অফ এস। তাহলে এন অফ এস আর এন অফ এ এই দুটোই হচ্ছে আমাকে দরকার ছিল। এটা এবার ক্যালকুলেট করে নিও, আমি আর বলছি না এর রেজাল্ট কি হবে, কারণ রেজাল্ট আশা করি বার করতে পারবো। এবার এর আন্ডারে আবার 2 নম্বর একটা কোয়েশ্চেন আছে। কি বলছে? বলছে যে 2 নম্বর বলেছে যে কমপক্ষে দুজন থাকবে। আচ্ছা, কমপক্ষে বা অ্যাটলিস্ট যদি দুজন থাকে, তার মানে এই কথার অর্থ কি? দুজনের বেশিও থাকতে পারে, তাই না? তার মানে অ্যাটলিস্ট দুজন, দুজন যদি থাকে দুজনের বেশিও থাকতে পারে। তাহলে এই হচ্ছে আমার ঘটনা। এখন এই ইভেন্টটাকে আমি বি ধরছি। তাহলে বি যদি ধরি তাহলে এন অফ বি কত হবে, এটা আমার দেখার পালা, তাই না? তাহলে এন অফ বি আমি ফাইন করবো। তাহলে এই ইভেন্টটাকে আমি কি ধরছি? বি ধরছি, কারণ একটা ইভেন্ট হচ্ছে এ 1 নম্বরটা, এখন সেকেন্ড ইভেন্ট হচ্ছে বি। এই বি ইভেন্টে প্রশ্ন করা হয়েছে যে যেন যেন ওরা অ্যাটলিস্ট দুজন করে থাকে। অ্যাটলিস্ট দুজন বলেছে, তার মানে কমপক্ষে দুজন থাকবে। ক্লিয়ার? তাহলে অ্যাটলিস্ট দুজন যদি থাকে বা কমপক্ষে দুজন যদি থাকে, তাহলে সেটা আমি কিভাবে ক্যালকুলেট করবো বাবা? তাহলে কমপক্ষে দুজন বলতে আমি ধরে নিলাম মহিলা, ধরো আমি এখানে একটা টেবিল তৈরি করছি তোমাদের সুবিধার জন্য, ধরো এটা মেল, এটা হচ্ছে ফিমেল। তাহলে মেল আছে হচ্ছে 7 আর ফিমেল আছে হচ্ছে 4 জন। তাহলে এখন বলছে যে মেল কমপক্ষে দুজন থাকবে, তাহলে মেল যদি দুজন নিয়ে নেই, তাহলে বাকি 4 জন, সরি ফিমেল যদি দুজন নিয়ে নেই, তাহলে বাকি 4 জন হচ্ছে ডেফিনেটলি মেলের থেকে থাকবে। তাহলে এটা একটা ওয়ে হতে পারে। কিন্তু আমি বলেছি অ্যাটলিস্ট দুজন, তাহলে অ্যাটলিস্ট যদি দুজন হয় তাহলে দুজনের বেশিও কিন্তু থাকতে পারে ফিমেল। তাহলে আমি 3 জন যদি ফিমেল বলি, তাহলে বাকি আরো 3 জন মেল হতে হবে, তাহলে 6 জন হয়ে যাবে। আবার আমি যদি 4 জন ফিমেল যদি আমি নিয়ে নেই পুরো, তাহলে মেল থাকবে কজন? 2 জন। তাহলে দেখো এর বাইরে আর হবে না। আশা করি বোঝাতে পেরেছি। কারণ কি? কারণ 4 জনের বেশি তো আর ফিমেল নেই। তাহলে 2 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে এবং 6 জন থাকতে পারে, তাই না? তাহলে এই যদি আমি ক্যালকুলেট করি, তাহলে এন অফ বি তাহলে কত হবে? 7 জনের থেকে 4 জন নেওয়া মানে 7C4, আর বাকি 2 জন ফিমেল থেকে নিয়ে নেব, তার মানে হচ্ছে হলো। সেকেন্ড টাইপটা কি? 7C3 এবং 4C3, একটা টাইপ হলো। তারপরে লাস্ট টাইপটা কত? 7C2 টু 4C4। এটা হচ্ছে টোটাল যদি ক্যালকুলেট করি, তাহলে এন অফ বি আমরা পেয়ে যাবো। এন অফ বি কত আছে সেটা আমি পেয়ে যাব। অ্যাকচুয়ালি এবার এটা যদি এন অফ বি হয়, তাহলে এবার আমি যদি বলি পি অফ বি, তাহলে পি অফ বি মানে কি? এই এন অফ বি ডিভাইডেড বাই এন অফ এস হবে। এন অফ এস অলরেডি তুমি বার করে রেখেছো। তাহলে এন অফ এস আর এন অফ বি যদি ডিভাইড করি, তাহলে আমি পেয়ে যাব। এবার আমি দেখছি এটা একটু ক্যালকুলেটই করে দিই। তাহলে আমি ক্যালকুলেটারে করছি, কারণ মুখে মুখে করতে অনেকটা সময় যাবে, কিন্তু তোমাদের তো মুখেই করতে হবে। যাই হোক, 7C4 ইন্টু 4C2 প্লাস
7c3 into 4c3 plus 4c4 into 7c2 that equal to 371 ডিভাইডেড বাই এন অফ এস বলেছিল কত, এন অফ এস হচ্ছে তোমার কাছে এই উপরে ছিল দেখো 11c6, 11c6 এটা ইকুয়াল টু হচ্ছে 462। তাহলে এটা যদি ডিভাইড করি ক্যালকুলেটর বলছে 53/66, দ্যাট ইজ তোমার দাঁড়াও। আচ্ছা, চলো তাহলে এই হচ্ছে তোমার কাছে কোয়েশ্চেনটা ছিল, দ্যাট ইজ অ্যান্সারও আমি ফাইন করে ফেলেছি। এবার চলে আসি 22, যেটা কিনা একটা তাসের সাম দিয়েছে। এবার আমরা আস্তে আস্তে তাসের অঙ্কের গুলোর দিকে ঢুকছি। তো আমরা আগের দিন তাসের বিভিন্ন রকম ছক করেছিলাম, কতগুলো তাস থাকে, কিরকম কিরকম থাকে, তাসগুলোর নাম কি। এই ছকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ছক ছিল, ওই ছকটা না জানলে কিন্তু অঙ্কটা বুঝতে পারবে না। জানি না কতটা মনে রেখেছো, তবু আমি একবার রিপিট করছি। যাই হোক, চলে এসো একদম কোয়েশ্চেন নাম্বার 22, যেটা কিনা একটা তাসের সাম আছে। কোয়েশ্চেন নাম্বার 22 কিরকম কি আছে একটুখানি খেয়াল করো। বলছে একটা প্যাকেট আছে, যে প্যাকেটে বলছে যে একটা প্যাকেট আছে, একটা প্যাকেট তাস আছে, যেখান থেকে আমি 4টে তাস হচ্ছে তুলে নিয়েছি। ঠিক আছে, মানে র্যান্ডামলি তুমি একটা তাস ভালো করে শাফেল করলে, শাফেল করা জানো, তাস নিচের তাস উপরে দেওয়া, উপরের তাস নিচে দেওয়া, নিচের তাস আবার উপরে দেওয়া, এইভাবে শাফেল করে খেলার আগে যেমন করে শাফেল করা হয়, ওইভাবে তাস শাফেল করা হয়েছে। করার পরে ওর মধ্যে থেকে র্যান্ডামলি 4টে তাসকে নেওয়া হয়েছে, র্যান্ডামলি নেওয়া হয়েছে। এই তাসগুলো কেমন কি হবে বা কিরকম কি হবে সেটা আহ, আমরা জানি না, কিন্তু আমরা ওখান থেকে তাস 4টে তাস কিন্তু তুলেছি। তোলার পরে এবার কোয়েশ্চেন হলো যে দুটি তাস উদ্ভাবন হওয়ার প্রবাবিলিটিটা কত। আমরা আগের দিন বলেছি বাংলা নামগুলো লিখেছিলাম, ইংলিশ নামগুলো লিখেছিলাম, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তা 4টে তাস যেটা কিনা বলছে ইস্কাবন হওয়ার প্রবাবিলিটিটা কত। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে বাবা কি পাবো সেটা একটুখানি বলি। দেখো, আমাদের টোটাল যদি তাস বলি তাহলে টোটাল তাস কতগুলো বলেছিলাম, 52টা টোটাল তাস আছে, এটা আমরা জানি। তাহলে টোটাল তাস হচ্ছে কত বাবা, 52টা। তাহলে টোটাল নাম্বার অফ তাস যদি বলি তাহলে 52টা আছে, এটুকু আমার ক্লিয়ার। তাহলে টোটাল নাম্বার অফ তাস কতগুলো, 52। তাহলে 52 এর মধ্যে ইস্কাবন কতগুলো আছে এটা আমরা জানি। তাহলে ইস্কাবন আছে নিশ্চয়ই, নিশ্চয়ই 13টা ইস্কাবন আছে, এটা আমরা দেখেছিলাম আগের দিনের। যদি ছকটা তুমি মনে করো তাহলে বুঝতেই পারবে। 13টা করে 4টে ভাগ হয়, একটা ব্ল্যাক কালারের হয়, একটা রেড কালারের হয়। তার মধ্যে আমরা নামগুলো সব লিখেছিলাম, তার মধ্যে হরিতন ছিল, ইস্কাবন ছিল, এরকম করে অনেকগুলো নাম ছিল। তাহলে তার মধ্যে 13টা হচ্ছে ইস্কাবন হয়, তাহলে টোটাল 52টা তাস। তাহলে 52টা তাসের মধ্যে থেকে কিন্তু কটা তাস তোলা হয়েছে বাবা, 4টে তোলা হয়েছে। তাহলে 52টার মধ্যে যদি 4টে তাস আমি তুলে নিই তাহলে এন অফ এস বা স্যাম্পল স্পেস কত হবে, যে 52টা তাস তার মধ্যে থেকে 4টে তাস, তাহলে 52 সি বা 52 হবে। তাহলে এটা হচ্ছে টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস বলতে পারি আমরা। এবার কোয়েশ্চেন হলো, এর মধ্যে থেকে ওরা বলেছে যে 4টে তাস তো তুমি তুলেছো, কিন্তু সেই 4টে তাসের মধ্যে দুটি ইস্কাবন হবে। তাহলে আমি দেখি যে টোটাল 52টা তাস, তাহলে 52টা তাসের মধ্যে 13টা ইস্কাবন হলে বাকি পড়ে থাকে কত বাবা, 39। এটা অন্যান্য তাস আছে, 39টা তাসের মধ্যে কে কে আছে, জোকার আছে, তারপরে হচ্ছে
তোমার হরিতন আছে, আরো নানান রকমের কিং আছে, কুইং আছে, হেন তেন করে নানান রকমের বাকি তাসগুলো ৩৯টা তাস আছে। টোটাল ১৩টা তাস কি, ১৩টা হচ্ছে তোমার ইস্কাবল। তাহলে এই ১৩টার মধ্যে থেকে যদি দুটো তুলে নেই, তাহলে অবশ্যই ওই দুটো ইস্কাবন হবে। আর বাকি ৩৯টার মধ্যে যদি, কারণ আমার ৪টে তুলতে হবে, ৩৯টার থেকে দুটো তুলতে হবে, কারণ ওই দুটো তাস ইস্কাবন হবে, বাকি দুটো তাস কি হবে আমার জানার দরকার নেই। তাহলে আমি এখন এটাকে যদি ইভেন্টটাকে এ বলি, তাহলে এন অফ এ কত হচ্ছে বাবা? এন অফ এ আমাকে যেহেতু ইস্কাবন বলেছে দুটো হবে, তাহলে ১৩টাই ইস্কাবন আছে, তাহলে ১৩টার মধ্যে থেকে দুটো তুলবো, তাহলে 13C2। আর বাকি দুটো কি হবে? ৩৯টা তাসের মধ্যে থেকে তুলতে হবে, তাহলে 39C2 হবে। এই দুটো যদি মাল্টিপ্লাই করি, তাহলে এটা এন অফ এ পেয়ে গেল। তাহলে এবার আমি যদি বলি পি অফ এ, তাহলে পি অফ এর ফর্মুলা কি? এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। তাহলে এন অফ এ কি হবে? 13C2 ইন্টু 39C2 ডিভাইডেড বাই, দ্যাট ইজ তোমার অ্যান্সার। ক্যালকুলেটর বলছে রেজাল্টটা একসঙ্গে নিয়ে আমি বলছি, আমাদের তো মুখোমুখি করতে হবে, কিছুই করার নেই, ক্যালকুলেটর অ্যাপ্লাই করব না। তাহলে এটার ক্যালকুলেটর বলছে অ্যান্সার 4446 ডিভাইডেড বাই 20825, দ্যাট ইজ অ্যান্সার। দেখো, এবার নেক্সট আমরা কোয়েশ্চেনে আসবো, যেটা হচ্ছে 23 নম্বর কোয়েশ্চেন, 24 নম্বর কোয়েশ্চেন এক্সামে আসে। বিশেষ করে 23, 24, আমি আগের দিনও তোমাদের বলেছিলাম যে একটা ইয়ারের সাম আছে, একটা ডের সাম আছে, একটা লিভ ইয়ারের সাম আছে। সামগুলো আস্তে আস্তে আমরা ঢুকছি, সামগুলো কিন্তু এক্সামে বহুবার করে এসছে, অনেকবার করে এসছে, খেয়াল করতে হবে। যাই হোক, চলে এসো কোয়েশ্চেন নাম্বার 23। এই 23টা কি বলছে আমি বলি, বললে দেখবে পুরো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তোমার। 23 নম্বর কোয়েশ্চেনে আমি আসি। 23 নম্বর কোয়েশ্চেন ভালো করে একটু বোঝো বাবা। 23 কি বলেছে দেখো, কোয়েশ্চেনটা নিয়ে আমি একটু কথাবার্তা বলে নিই। 23 বলছে একটা ব্যাগ তোমার কাছে দেওয়া আছে, এই ব্যাগের মধ্যে কিছু কয়েন আছে। কি কয়েন আছে? ১ টাকার কয়েন আছে, তারপরে হচ্ছে তোমার 50 পয়সার কয়েন আছে, তারপর হচ্ছে তোমার 25 পয়সার কয়েন আছে, এরকম করে কিছু কয়েন আছে। ঠিক আছে? এবার ওই কয়েন, দেখো এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি অনেক আগের মানে বানানো অঙ্ক, যে কারণে 50 পয়সা, 25 পয়সা এগুলো নিয়ে তোমাকে ক্যালকুলেট, তার মানে যেটাকে হচ্ছে মানে তোমার আধুলি বলে, সিকি বলে, তোর বাংলা টার্ম। যাই হোক, আমার কাছে কিছু কয়েন আছে, কিরকম বলছে? ওই ১ টাকার যে নোট বা কয়েন, সেটা বলছে যে 10টা আছে, 10টা আছে, 10টা কয়েন ওর মধ্যে, এই ব্যাগটার মধ্যে আছে। আর একটা আধুলি 50 পয়সা, 25 পয়সা, এরকম করে কতগুলো বলেছে? 7টা আছে এবং 4টে আছে। এটা আছে 7টা এবং এটা আছে 3টে টাইপের এখানে কয়েন আছে। এবার বলছে যে এর মধ্যে থেকে তোমাকে 3টে কয়েন কালেক্ট করতে হবে। যে 3টে কয়েন, ওরা বলেছে যে ওই কয়েনটা ফার্স্ট, আমাকে তিনটে তিনটে কোয়েশ্চেন দিয়েছে, 3টে কোয়েশ্চেনের মধ্যে 1 নম্বর হলো যে সেটা ওই 3টেই ১ টাকার যে কয়েন, সেটা হবার প্রবাবিলিটিটা। ঠিক আছে? তাহলে টোটাল এইটার এই সবগুলোর মধ্যে থেকে ওই সবগুলোর মধ্যে থেকে কটা তুলতে হবে? 3টে তুলতে হবে। তাহলে আমি যদি এন অফ এস বলি, তাহলে এন অফ এস, তাহলে টোটাল নাম্বার অফ কয়েন কতগুলো? টোটাল নাম্বার অফ কয়েন হচ্ছে তোমার 10 প্লাস 7 প্লাস, তাহলে নাম্বার অফ কয়েন্স যদি বলি, এই কয়েন গুলো কতগুলো? 10 প্লাস 7 প্লাস 4, তাহলে 21। তাহলে টোটাল নাম্বার অফ কয়েন হচ্ছে 21। এই 21টা যে কয়েন আছে, তার মধ্যে থেকে কটা কয়েন তুলতে হবে বাবা? 3টে তুলতে হবে। তাহলে এন অফ এস তুমি বলতে পারবে 21C3,
এটাই তোমার কাছে এন অফ এস। 21টা কয়েন আছে, তার মধ্যে থেকে 3টে তোলা মানে 21C3। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ স্যাম্পলস আমি পেয়ে গেলাম। টোটাল স্যাম্পল স্পেস এটা। এবার নেক্সট আমাকে বলেছে যে 1 নম্বর কোয়েশ্চেন বলেছে, দেখো যে ওই যে কয়েনটা তুমি কয়েন 3টেই তুমি কালেক্ট করেছো, ওই 3টেই কয়েন তোমার কাছে বলছে যে 1 টাকা হতে হবে। তাহলে ওই 3টে অবশ্যই এই 10টার মধ্যে থেকে নিতে হবে। এই 10টার মধ্যে থেকে যদি নেই তাহলেই আমার কাছে হয়ে যাবে। তার মানে 3টে নয়, মানে আমাকে বলেছে একটি 1 টাকার নোট। আমি একটু মিস করেছি পড়তে, দেখো 3টেই বলেনি, বলছে একটা। ওই 3টের মধ্যে একটা 1 টাকার কয়েন নেই হতে হবে। তাহলে 1 টাকার কয়েন কত ছিল? 10টা ছিল। তাহলে এখান থেকে এখান থেকে যদি আমি একটা চয়েস করি, তাহলে বাকি জায়গাগুলো থেকে দুটো চয়েস করতে হবে। তাহলে আমার কাছে একটা 1 টাকার কয়েন থাকবে। তাহলে আমি ওই ইভেন্টটাকে যদি এ ধরি বাবা, তাহলে এন অফ এ কত হলো? এন অফ এ তুমি বলতে পারবে 10C1, কারণ একটা চয়েস করেছি এই 10টা থেকে। বাকি 7 আর 4 11টা আছে, ওই 11টা কয়েন থেকে আমি আর বাকি দুটো নিলাম। তাহলে বাকি দুটো যদি নিয়ে নেই, তাহলে 10C1 ইন্টু 11C2 হলো। 10C1 ইন্টু 11C2, এটাই আমার কাছে টোটাল নাম্বার অফ স্যাম্পলস, এই টোটাল নাম্বার অফ ইভেন্ট পেয়ে গেছি। তাহলে এখন পি অফ এ কত হবে বাবা? পি অফ এ অবশ্যই হবে এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। তাহলে এন অফ এ কত? 10C1 ইন্টু 11C2 ডিভাইডেড বাই এন অফ এস মানে হচ্ছে 21C3। কোয়েশ্চেন নাম্বার 2, ওরই আন্ডারে ওটাকে আমি বি ইভেন্ট ধরছি। ওটা কি বলেছে? ওটা বলছে যে ওখানে 3টি 1 টাকার নোট হবে, মানে 3টিই তোমার কাছে 1 টাকা বলেছে কোয়েশ্চেন নাম্বার 2 তে। তাহলে ওই 3টেই আমি এই 10টা থেকে চয়েস করব, বাকিগুলো থেকে চয়েস করব না। তাহলে এটা 10C3 হবে। তাহলে এখন পি হবে, তুমি বলতে পারবে, সরি পি অফ বি বলতে পারবে এন অফ বি ডিভাইডেড বাই এন অফ এস। এটা বলা যায়। তাহলে এন অফ বি কতগুলো? 10C3। এন অফ এস কতগুলো? 21C3। তাহলে এটাও আমি ফাইন্ড করতে পারলাম। এটাও তুমি ক্যালকুলেটারে করে নেবে এখন আপাতত, তাহলে মুখে মুখে করতে পারলে খুবই ভালো। তাহলে এগুলো আমি বার আর করছি না, কারণ এটা নিজেরাই বার করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 3-তে এসো। 3-তে এবার বলেছে ওরা যে প্রত্যেকটা কয়েন যেন একটি করে হয়। 3টি কয়েনের প্রত্যেক টাইপের কয়েন একটা করে হয়। তাহলে বাবা প্রত্যেক টাইপের যদি একটা করে হয়, তাহলে আমি অবশ্যই বলতে পারবো যে এই 10টার থেকে একটা তুলতে হবে, 4টের থেকে একটা তুলতে হবে, কারণ 3টে নিতে বলেছে। আর এই 7টার মধ্যে থেকে একটা তুলতে হবে, তাহলে এরকম করে নিতে হবে। তাহলে এখন 10টার মধ্যে থেকে একটা নেওয়া, তাহলে সি যদি ইভেন্ট হয়, তাহলে এন অফ সি অবশ্যই বলতে পারবো 10টার মধ্যে থেকে একটা তোলা, 7টার মধ্যে থেকে একটা তোলা, 4টের মধ্যে থেকে একটা তোলা। তাহলে এখন বাবা আমার রেজাল্ট কত? পি অফ সি যদি বলি, তাহলে 10C1 ইন্টু 7C1 ইন্টু 4C1 ডিভাইডেড বাই কি হবে? 21C3। দ্যাট ইজ তোমার অ্যান্সার নাম্বার 3। কারণ প্রত্যেকটা আমি যদি একটা একটা করে নেই, তাহলে দ্যাট ইজ তুমি পেয়ে যাবে কি, যে ওই 3টেরই আমি পেয়ে যাবো যে টোটাল প্রবাবিলিটি কত হবে, সেটাও আমরা ফাইন্ড করতে পারবো। তাহলে 10টার থেকে একটা নিতে হবে, 7টার থেকে একটা নিতে হবে, এবং 4টের থেকে একটা নিতে হবে। তাহলে 10টা, 7টা এবং 4টে, 3টের থেকেই একটা একটা করে নিতে হবে, কারণ প্রত্যেকটা কয়েন বলেছে একটা করে থাকবে। তাহলে আমি টোটাল প্রবাবিলিটি ফাইন্ড করে নিই। এটা যদি ক্যালকুলেট করি, তাহলেও সেক্ষেত্রে আমি পেয়ে যাবো। এবার বলে রাখি নেক্সট যে কোয়েশ্চেনটা আছে 24। এই 24 কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ভালো করে লক্ষ্য করে দেখো, ভালো করে কি করছি দেখো, কারণ 24 নম্বর খুব ইম্পর্টেন্ট। যাই হোক, এটা আমি পরে আসছি, আগে 23টা লিখে নাও, বুঝিও নাও, যদি কোনো ডাউট থাকে প্রশ্ন করো।
24 নম্বর কোয়েশ্চেন দেখো। 24 নম্বর কোয়েশ্চেন বলছে, বলছে যে একটা কয়েন, সরি এটা কয়েন বলছি, একটা মানে ইয়ারের কথা বলেছে। বলছে দেখো, লিপ ইয়ার, বলছে একটা লিপ ইয়ারে 53টা, 53টা, হ্যাঁ বলো। প্রত্যেকটা একটা করে থাকবে বলেছে, তাই জন্য এক এক করে বলবো। চলো, এবার দেখো 24টায় আসি। 24 কি বলছে খেয়াল করো। বলছে একটা লিপ ইয়ার আছে। আমি আগে ব্যাপারগুলো বলি, ভালো করে বোঝো। তোমরা কি জানো? সব থেকে বড় যে টপিকটা তোমরা জানো, যেটা একদম ছোট থেকে পড়ে এসছো, জিওগ্রাফিতে পড়েছো, এমনি নর্মালি ছোটবেলায় বাচ্চাদেরও পড়ানো হতো, সেই টপিকটা কিরকম ছিল? এটা বলা হতো এরকম ব্যাপার যে টোটাল তুমি একটা ইয়ারে নাম্বার অফ ডেজ যদি বলো 365 হয়, জেনারেল ব্যাপার। তাহলে এটা আমরা জানি। তখন 4 বছর অন্তর লিপ ইয়ার হয়, তখন আমরা জানি একদিন করে বেড়ে যায়, এবং ফেব্রুয়ারি মাসে একদিন বাড়ে। তাহলে লিপ ইয়ারে একদিন যদি বেড়ে যায়, তখন 1 ইয়ারে তোমার নাম্বার অফ ডেজ কটা হয় বাবা? 366 ডেজ। এটা তুমি জানো। এবার যদি খেয়াল করো, এবার আমার প্রশ্ন হলো, ওই যে একদিনটা বেড়েছে না, ওই একদিনটা সানডে হওয়ার প্রবাবিলিটি কত? বুঝতে পারছো কোয়েশ্চেন? কেমন কোয়েশ্চেন করেছে? বলছে যে একটা লিপ ইয়ারে যে একদিন যে বেড়ে যায়, যে বেড়ে গেছে যে দিনটা, ওইখানে একদিনটা যেটা বেড়েছে, সেটা মানডে হওয়ার প্রবাবিলিটি। প্রশ্ন হতেই পারে যে সানডে হওয়ার প্রবাবিলিটি কত, এরকম হতে পারে। এগুলো আমরা পরে বার করব। যাই বলুন না কেন, টাই একই। যে আমাকে হচ্ছে যে উইকের, যে সপ্তাহে, যে দিনই বলুন না কেন, টাই একই। তো আমাকে এখানে কোয়েশ্চেন করা হয়েছে যে ওখানে সানডে হওয়ার, এই সরি, মানে মানডে হওয়ার প্রবাবিলিটি কত। বলেছে সোমবার থাকার সম্ভাবনা কত। এবার দেখো, তুমি জানো কি যে আমাদের এক সপ্তাহে 7 দিন হয়, তার মানে 1 উইকে তুমি বলতে পারো যে এটা 7 ডেজ। তাহলে এই 7 ডেজ রিপিট হবে। প্রথমে 7 ডেজ হলো, তারপরে আবারও 7 ডেজ আসবে, আবার 7 ডেজ আসবে, এরকম করে রিপিট হতে 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 থাকে। এখন আমি 7 দিয়ে যদি 366কে ভাগ করি, দেখো 7 দিয়ে ভাগ করছি, তাহলে 7 দিয়ে যদি ভাগ করি, তাহলে তুমি এখন বলবে 7×5 = 35, মানে 16, 7×2 = 14 /2। তার মানে ভালো করে দেখো বাবা, যদি 7 সপ্তাহ রিপিটেড হতে হতে থাকে 366 দিনের, তাহলে শেষে 2 দিন এক্সট্রা পড়ে থাকবে। এই দুদিনের মধ্যে, এই দুদিনের মধ্যে একদম শেষ দিনটা আমার সানডে, মানডে হওয়ার প্রবাবিলিটি আমাকে বার করতে হবে। আশা করি তুমি ভালো করে বুঝেছো। এবার আমি এটাকে সলভ করি। ক্লিয়ার? তাহলে যদি বুঝে থাকো, তাহলে আমি কোনো অসুবিধা কিছু নেই। তাহলে আমি কি করলাম দেখো, খুব ভালো করে বুঝবে, কিন্তু কোয়েশ্চেনটা পরীক্ষায় আসার সম্ভাবনা বলতেই পারো প্রায় সমস্ত দেয় কোয়েশ্চেন। 90% আসবে। ঘুরিয়েও দিতে পারে, সানডের জায়গায় মানডে দিতে পারে, মানডের জায়গায় সানডে। এই কোয়েশ্চেনটা যেমন মানডে দিয়ে আছে, সানডেও দিতে পারে। তো এরকম ভাবে আসতে পারে। ঠিক আছে? তাহলে ভালো করে বুঝবে তাহলে আমি কি কি বলছি। কারণ আমার একটা জিনিস পরিষ্কার, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সবাই আমরা যেহেতু অফিস হাওয়ার হিসাবে যদি ভাবি, কারণ আমাদের জানি যে সানডে ছুটির দিন, তাহলে সানডেটা আমাদের ছুটি থাকে সবসময়। তারপরে মানডে, মানডে দিয়ে হয়, কিন্তু অ্যাকচুয়ালি অফিস আওয়ারে আমরা অ্যাকচুয়ালি সচরাচর বলে থাকি যে সোমবার দিয়ে আমাদের সপ্তাহে শুরু হয়, সোমবার দিয়ে সপ্তাহ শুরু হয়। কিন্তু না, অ্যাকচুয়ালি সানডে দিয়ে কিন্তু সপ্তাহ শুরু হয়। যে কোনো সপ্তাহ দেখো সানডে দিয়ে শুরু হয়। সানডে, তারপরের দিন মানডে, তারপরের দিন, এরকম করে সপ্তাহের শেষ দিন কিন্তু স্যাটারডে। একটা উইকের শেষ দিন কিন্তু স্যাটারডে। মানডে দিয়ে কিন্তু সপ্তাহ শুরু নয়, সপ্তাহ শুরু হচ্ছে সানডে দিয়ে। তাহলে এই যে দুটো দিন সানডে দিয়ে যদি শুরু করি, যে কোনো দিন শুরু করি, তাহলে এই দুটো দিনের ফার্স্ট দিন অবশ্যই আবার সানডে আসবে। তুমি বলবে কেন?
কারণ দেখো 366 দিন হয়েছে, তাহলে 366 দিনের আমি যদি প্রথম দিন যদি আমি ধরি, প্রথম দিন যে কোনো দিন হতে পারে, 7 দিনের যে কোনো দিন হতে পারে। ধরো এই বছরের আজকের 31 ডিসেম্বর, আজকের যদি 31 ডিসেম্বর হয়, আজকের ধরো 31 ডিসেম্বরের আজকে ধরো ওয়েনেসডে হলো, তাহলে ওয়েনেসডের পরের দিনটাই হচ্ছে মানে ওই বছরের শুরুর দিন, তাহলে ওখান দিয়ে ডে শুরু হতে পারে, তাই না? যে সানডে দিয়েই শুরু হবে তাই কিন্তু আমরা নয়, সেটা আমি বলতে পারি না আমরা। তাহলে 366 দিন কোন কোন ইয়ারে হয়? এটা হচ্ছে লিপ ইয়ারে হয়, লিপ ইয়ারে 366 দিন, এবং সেখানে 2 দিন এক্সট্রা থাকে। কিন্তু এমনি নর্মাল যে 365 দিন বাকি যে বছরগুলো হয়, সেগুলো লিপ ইয়ার ছাড়া সেটা 365 করে হয়। এই 365 দিনে তুমি বলতে পারো একদিন এক্সট্রা হবে, কারণ ওটাকে যদি তুমি 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে যদি ভাগ করি 365-কে, তাহলে 3 7 5 35 হলো, তাহলে এখানে 1 15 7 2 14 হলো, আর 1, তার মানে 52 সপ্তাহর পরেও কিন্তু একটা দিন। তুমি কি জানো যে ছোটবেলা থেকে পড়ে এসছো 52 সপ্তাহে 1 বছর, 52 সপ্তাহে 1 বছর, 52 সপ্তাহে 1 বছর অ্যাকচুয়ালি নয়, তারপরেও একদিন এক্সট্রা থাকে, সেটাকে আমরা ধরি না কিন্তু। সেম ভাবে লিপ ইয়ারের ক্ষেত্রে 2 দিন এক্সট্রা থাকে, মানে 52টা সপ্তাহের পরেও 2 দিন এক্সট্রা থাকে। তার মানে প্রত্যেক সপ্তাহের যে প্রত্যেক দিন 52, 1 বছরে ধরো তোমাকে বলা হলো বাবা 1 বছরে রবিবার কতগুলো, তুমি বলবে স্যার রবিবার 52টা, কিন্তু 52টার পরেও যে একটা দিন আছে সেটা রবিবার হতেই পারে। আবার আবার ধরো তোমাকে বলা হলো বাবা মঙ্গলবার কত বলো তো, একটা বছরে মঙ্গলবার 52টা থাকবে, এটুকু মাস্ট, তারপরে শেষের দিনটা কিন্তু মঙ্গলবার হতেই পারে। ক্লিয়ার? সেটা আমরা জানি না, সেগুলো আমরা ক্যালকুলেশন করে বার করতে হবে। ডে নিয়ে, তারিখ নিয়ে, এগুলো নিয়ে অনেক হিসাবপত্র আছে, এগুলো নিয়ে অনেক বই লেখালেখি আছে, যেগুলো আমরা ক্যালকুলেশন করে বলেই দিতে পারবো। আমার ক্যালেন্ডার দরকার হবে না যে অমুক দিন কি বার হবে, অমুক দিন কি বার হবে, এখান থেকে 50 বছর পরে গিয়েও আমরা বলতে পারি। সেই সমস্ত প্রশ্নে আমি যাচ্ছি না, আমি প্রশ্নে ফিরে আসি। আমাকে বলেছে একটা লিপ ইয়ার, সেই লিপ ইয়ারের বলছে যে শেষ 2টো দিন আছে, সেই শেষ 2টো দিনের মধ্যে একটা দিন বলছে সোমবার হওয়ার প্রভাব। তার মানে কি 53টা, 52টা করে হয়, 53টা সোমবার হওয়ার প্রভাব। আমি এবার ওইটাকে এ ইভেন্ট যদি ধরি না বাবা, যে আমি এ ইভেন্ট, ভালো করে বোঝো ওটাকে এ ইভেন্ট ধরছি, তাহলে সেই এ ইভেন্টের মধ্যে কিরকম কি হতে পারে? এই এ ইভেন্টের মধ্যে হতে পারে এরকম না যে ওই যে 2টো দিন, ধরো সানডে মানডে হলো, সানডে মানডে হলো, এরকম হতে পারে। তারপরে তারপরে মানডে টিউসডে হতে পারে। তারপরে বুঝতেই পারছো কি বললাম, যে এই 2টো দিন ধরো সানডে মানডে 2টো দিন হতে পারে, মানডে টিউসডে হতে পারে, টিউসডে ওয়েনেসডে হতে পারে, আবার ওয়েনেসডে থার্সডে হতে পারে, তারপরে কি থার্সডে স্যাটারডে হতে পারে, আবার স্যাটারডে সানডেও কিন্তু হতে পারে। ঠিক আছে? তার মানে কি রবি সোম হতে পারে, সোম মঙ্গল হতে পারে, মঙ্গল বুধ হতে পারে, বুধ বৃহস্পতি হতে পারে, বৃহস্পতি শুক্র হতে পারে, আবার শুক্র শনি হতে পারে। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম নাকি না? আশা করি খুব ভালো বুঝে গেছো যে ওই 2টো দিন এই এই পেয়ার আকারে হতে পারে। ক্লিয়ার? এই পেয়ার আকারেই হতে পারে। এবার আমি এখন বলতে চেয়েছে যে সানডে হবে, তাহলে সানডে কোথায় আছে, সরি সানডে বলছি, মানডে হবে, তাহলে মানডে কোথায় আছে? হয় এই পেয়ার হতে হবে, নাই এই পেয়ার হতে হবে, নাহলে আর কোথাও মানডে হবে না। তাহলে পেয়ারটা হয় সানডে মানডে হবে, তার মানে যে 2টো দিন এক্সট্রা থাকছে সেই 2টো দিন হয় রবিবার সোমবার হবে, নাই সোমবার মঙ্গলবার হবে, তাহলেই তুমি সানডে এই মানডেটা 53বার রিপিট পাবে। তাহলে আমি এখন যদি এইটা এ যদি বলি, তাহলে এ যদি বলি তাহলে এই পেয়ার গুলো হবে, তাহলে নাম্বার অফ স্যাম্পল স্পেস কোনগুলো? এটা কিন্তু অ্যাকচুয়ালি এ নয় বাবা, এটা এস লেখো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, কারণ আমার প্রশ্নটা এস কে নিয়ে জানতে চেয়েছিল। আমার এ হচ্ছে ইভেন্ট, তাহলে নাম্বার অফ এস কত, তাহলে স্যাম্পল স্পেস কতগুলো? 7টা, মানে এই পেয়ারের মধ্যে 7টা পেয়ার আছে, এই 7টা পেয়ার হতে পারে।
আচ্ছা, তাহলে এ যদি ইভেন্ট হয় তাহলে এন অফ এ কত হবে বাবা? এন অফ এ 2 হবে। তুমি বলবে কেন? কারণ মানডে দেখো দুবার, মানে এই দুটো পেয়ার যদি হয় তাহলে মানডে তিনবার আসবে, সরি 53 বার আসবে, কারণ 52 বার তো আছে। তাহলে শেষ দুটো দিনের মধ্যে একটা মানডে হতে গেলে এই দুটো পেয়ার হবে। তাহলে আমি এখন পি অফ এ যদি ফাইন করি তাহলে তুমি বলতে পারবে এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। তাহলে এন অফ এ হচ্ছে তুমি বলতেই পারবে 2 আর ডিভাইডেড বাই 7। তাহলে দ্যাট ইজ তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে 2/7ই আমার অ্যান্সার। দেখো কঠিন কিন্তু নয়, ভাবনাটা তোমার একটু পেঁচালো আছে। এবার প্রশ্ন হলো, ভালো করে বুঝবে বাবা, এবার কোশ্চেন কি বলেছে? কোশ্চেন একটু অন্যরকম কথাবার্তা বলেছে। কেন বলছি অন্যরকম কথাবার্তা বলেছে? কারণ তারপরে এখানে থেমে থাকেনি, তারপর বলেছে যে লিপ ইয়ার নয়, এরকম যদি ইয়ার হয় তাহলে, লিপ ইয়ার নয় কিন্তু আগেরটা ছিল লিপ ইয়ার, এবার বলছে লিপ ইয়ার নয়, তাহলে মানডে 53টা হওয়ার পসিবিলিটি কত? তাহলে এবার আমি লিপ ইয়ার নয় এমন আলোচনা করি। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট না? কত সুন্দর আমরা দেখো অঙ্ক কষেই বার করতে পারছি। হ্যাঁ, ভালো করে বোঝো, দেখবি ভালো লাগবে জিনিস। না বুঝলে আর আমি যত বোঝাই না কেন। বলো। সানডে মানডে, মানডে টিউসডে, টিউসডে ওয়েনাসডে, ওয়েনাসডে থার্সডে। ও বাবা, একটা মিস করে গেছি, থার্সডে আর ফ্রাইডেটা লিখিনি, সরি। এটা লিখে নাও, ঠিকই বলেছো, ভেরি গুড। ফ্রাইডেটা লেখা হয়নি, ফ্রাইডেটা লেখা হয়নি, ওটা লিখে নাও। ফ্রাইডে মিস করে গিয়েছে, ওই জন্য 7 হয়েছে। যাই হোক, এবার দেখো এরপরে নেক্সট কি বলেছে। নেক্সট হচ্ছে 365 ডেজ, মানে এখন লিপ ইয়ার নয়, এখন লিপ ইয়ারের কথা কিছু বলেনি। তাহলে লিপ ইয়ারের কথা যদি না হয় তাহলে কতদিন হবে? এবার আমি 365 নিয়ে ক্যালকুলেট করবো 365। সেকেন্ড পার্টে আসছি, এক্সামে আসলে দুটো পার্ট একসঙ্গেই আসবে। সেকেন্ড পার্টে আসছি, ধরো এখানে তাহলে 1 ইয়ার ইকুয়াল টু তুমি বলতে পারবে 365 ডেজ। তাহলে এখানে আমি অলরেডি ডিভাইড করে রেখেছি। তাহলে এখন তুমি এই 1 ইয়ার ইকুয়াল টু তুমি অবশ্যই লিখতে পারবে 7 × 52। তার মানে কি, 7 দিনের প্রত্যেকটা দিন 52টা করে হচ্ছে, প্লাস একটা দিন এক্সট্রা থাকছে। ওই একদিন মানডে হওয়ার প্রবাবিলিটি কত? তাহলে বোঝাই যাচ্ছে। তাহলে ওই একদিন মানডে হওয়ার প্রবাবিলিটি, এখানে তো আর দুটো পেয়ার হবে না, তাহলে এখানে স্যাম্পল স্পেস কি কি হবে? এখানে স্যাম্পল স্পেস হতে পারে কি হবে? সানডে হবে, মানডে হবে, সানডে মানডে টিউসডে হবে, ওয়েডনেসডে হবে, থার্সডে হবে, ফ্রাইডে হবে, স্যাটারডে হবে, আর পেয়ার আকারে হবে না। তাহলে আর পেয়ার আকারে হচ্ছে না। তাহলে এন অফ এস কত? এন অফ এসও এখানে তোমার 7টা। এন অফ এ কত? এন অফ এ দেখো একটাই হবে, কারণ মানডে একটা জায়গায়ই আছে। তাহলে নাম্বার অফ, এবার আচ্ছা উপরেরটা যেহেতু এ ধরেছো বাবা, এটা বি ধরে নাও, দুটো সেম ইভেন্ট একটা অঙ্কে ধরা যেতে পারে না। তাহলে এবার পি অফ বি আমাকে ফাইন্ড করতে বলেছে, তাহলে পি অফ বি তাহলে কত? এন অফ বি ডিভাইডেড বাই এন অফ এস। এন অফ বি কত? 1, আর এন অফ এস হচ্ছে 7, তাহলে 1/7 হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি খুব ভালো করে বুঝেছো অঙ্কটা। দাঁড়াও 1 সেকেন্ড, আমি একটু উপরে তুলি। হ্যাঁ বলো। সানডে, না দেখো দুটো আছে, তাহলে দুটো দিনের মধ্যে সানডে মানডে যদি হয়, মানডে সানডেও তো নেওয়া হয়ে যাচ্ছে ওর সাথে। হ্যাঁ, তাহলে তো তোমার 14টা হবে, সেরকম ভাবে যদি তুমি ভাবো তাহলে 14টা হয়ে যাবে। এবার যদি কেউ 14টা নেয়, আমি বলে রাখি, প্রশ্নটা করলে যখন বলি, যদি কেউ 14টা নেয় এখানে ওরম ভাবে, ও যেভাবে বলছে ওইভাবে যদি কেউ নেয় তাহলেও কিন্তু ভুল হবে না।
কেন হচ্ছে বলো তো? তখন যখন তোমার 14টা নাম্বার অফ স্যাম্পল শেষ আসবে, তখন মানডে কটা আসবে? তখন মানডে কিন্তু হচ্ছে তোমার কাছে যেমন হচ্ছে এখানে পেয়েছি, তখন মানডে কিন্তু তোমার কাছে 4টে চলে আসছে। সানডে মানডে, মানডে সানডে, মানডে টিউসডে, আবার টিউসডে মানডে, তার মানে 4টে আসবে, তখন 4/7 আসবে, 4/14 আসবে, তখনও 2 এর সাথে অ্যান্সার পাবে। বেশ, তুমি ওভাবে ভাবতে পারো, কিন্তু ওইভাবে ভাবা বৃথা। কারণ হচ্ছে সানডে মানডে, মানডে সানডে একই ব্যাপার, হয়তো আগে পরে হবে, আমরা সেটা জানি না। যাই হোক, পরের কোয়েশ্চেনটায় আসি। এখান থেকে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে পরের কোয়েশ্চেনটার দিকে আমরা লক্ষ্য করি। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেনে যদি আসি, তো কোয়েশ্চেন নাম্বার 1 আছে। তো চলো 25 নম্বর কোয়েশ্চেন পড়ি। 25-এ দুটো কোয়েশ্চেন আছে, দুটো কোয়েশ্চেন খুব ইজি, এটা একদম ভাবার কিছুই নেই, কোনো কিছু জটিলতা জটিলতা কিছুই নেই অঙ্কটার মধ্যে। কেন বলছি, আগে কি বলেছে কোয়েশ্চেন পড়ো। বলছে দুটো আনবাইসড কয়েন আছে। আনবাইসড কথার অর্থ আমি তোমাদের আগেই বলেছি। আনবাইসড বলতে যেখানে কোনো ঝুঁকি নেই, মানে যে কয়েনটা টস করলে তোমার কোনো রিস্ক হবে না, মানে কয়েনটা হারিয়ে যাবে না, কয়েনটা সোজা হয়ে পড়বে না, কয়েনটার একদিক ভালো করে বোঝা যাচ্ছে না, এরকম কিছু হবে না। আনবাইসড কয়েন মানে তোমার কিছু না কিছু রেজাল্ট দেবে, এরকম কয়েন আছে। বা এখানে কয়েন বলেনি, লুডুর ছক্কা বলেছে, যদিও লুডুর ছক্কা আছে। এরকম লুডুর ছক্কা দুটো একসঙ্গে ছোঁড়া হয়েছে। তাহলে এই লাইনটার পরে আমি আর কি এগোবো? আমি এগোবো না, আগে আমি খুঁজবো স্যাম্পেল স্পেস বাবা কত হয়। তাহলে এন অফ এস বলেছিলাম কি, যে টোটাল রেজাল্ট হোল টু দি পাওয়ার কতগুলো ছোঁড়া হচ্ছে। তাহলে এখানটায় লুডুর ছক্কা ছোঁড়া হচ্ছে বা ডাইস থ্রো করা হচ্ছে, তাহলে একটা ডাইস থ্রো করলে তার টোটাল কটা রেজাল্ট হয় বাবা? 6টা রেজাল্ট হয়। তাহলে টোটাল রেজাল্ট 6টা, কারণ কি 1 2 3 4 5 6 হয়, পুর দুরি তুরি চোখ পাঞ্জা ছক্কা, এটা আমরা জানি। তাহলে টোটাল 6টা রেজাল্ট। তাহলে 6টা রেজাল্ট, কটা লুডুর ছক্কা ছড়া হচ্ছে, কটা ডাইস থ্রো করা হচ্ছে? দুটো, তার মানে 6 সব সময় হয়, তার মানে 36। টোটাল স্যাম্পল স্পেস পেয়ে গেছি। এবার বলছি, ওই যে লুডুর ছক্কাটা যে ছুড়লাম, ওই লুডুর ছক্কা বলছে যদি থ্রো করা হয়, তাহলে এবার বলছে একসঙ্গে মাল্টিপ্লাই করা হলে মাল্টিপ্লিকেশনটা 12 হবে। ঠিক আছে, যে দুটো রেজাল্ট পাবো, ওই রেজাল্ট দুটো যদি মাল্টিপ্লাই করা হয়, তাহলে ওটা কি হবে? 12 হবে। এই হচ্ছে কোয়েশ্চেন। তাহলে আমি যদি যদি আমি যদি ইভেন্ট বলি, তাহলে ইভেন্টে কে কে পড়তে পারে? আমি বলছি যদি ফার্স্ট ডাইসে 2 পড়ে, পরেরটায় 6 পড়তে হবে, তাহলেই 12 হবে। এটা 1 নম্বর কোয়েশ্চেন কিন্তু, হ্যাঁ। সেকেন্ডলি, যদি ফার্স্টেরটায় 6 পড়ে, পরেরটায় 2 যদি পড়ে, তাও তোমার 12 হতে পারে। ফার্স্টেরটায় 3 পড়লো, পরেরটায় 4 পড়লো, 3 4-এ 12 হতে পারে। পরেরটায় 4 হলো, তার ফার্স্টেরটায় 4 হলো, তারপরটায় 3 হলো, এটাও 12 হতে পারে, কারণ দুটো রেজাল্টের মাল্টিপ্লিকেশন 12 হতে পারে। এর বাইরে আর কিন্তু হবে না। আর কোনো দুটো নাম্বার পড়লে তুমি মাল্টিপ্লাই করলে 12 পাবে। তাহলে আমি এন হবে কতগুলো পেলাম বাবা? এন হবে দেখো 4। তাহলে দেয়ার ফোর পি হবে, তুমি কি বলতে পারবে? তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করো, এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। এন হবে কত? 4টে, এন অফ এস হচ্ছে 36, কত হবে? 1/9 হবে তোমার অ্যান্সার। হয়েছে। এবার তারপরে আসি, তারপর বলছে দেখো যে মাল্টিপ্লিকেশনটা ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা হবার প্রবাবিলিটি ফাইন্ড। তাহলে মাল্টিপ্লিকেশনটা ইভেন নাম্বার বা যুগ্ম হওয়ার প্রবাবিলিটি আমাকে ফাইন্ড করতে বলেছে। তাহলে সেটা আমরা খেয়াল করব যে মাল্টিপ্লিকেশনটা ইভেন নাম্বার হবে, সেটা কিভাবে হবে। এবার এইখানটায় এটা বার করার অনেকগুলো টেকনিক আছে, তবে আমি তোমাদের সব থেকে সচরাচর ভালো টেকনিক বলবো যে মাল্টিপ্লিকেশন ইভেন নাম্বার যখন তুমি হবে, তাহলে সেটা যদি একটু ভালো করে ব্রেন খাটাও, তাহলে তুমি সেটা ভালো পারফেক্ট রেজাল্ট পাবে। তুমি বলবে কেন স্যার, কি করে এটা হলো? না, আমি বলছি যে দুটো নাম্বার মাল্টিপ্লাই করলে সেটা ইভেন নাম্বার হবে। এরকম যদি হয়, তাহলে এরকম তুমি
দেখো আমি টোটালটা এটাকে বি, যদি বি ইভেন বলি, বার করার অনেক টেকনিক আছে। যদি কিছু না পারো একটা কাজ করতে পারো, কিরকম ভালো করে দেখো বাবা। আমাকে বলেছে মাল্টিপ্লিকেশন ইভেন হবে, মানে গুণফলটা আমাকে কি বলেছে বাবা, ইভেন হবে। বলেছে যে মাল্টিপ্লাই করলে যে প্রোডাক্টটা পাবো দুটো নাম্বারে, সেটা ইভেন হবে, মানে জোড় সংখ্যা হবে বা যুগ্ম হবে। তো এটাকে বি যদি ধরি, তুমি বিটাকে লিখতে পারো, লিখে লিখে অঙ্ক করতে পারো। আর একটা শর্ট ট্রিকও আমি বলে দিচ্ছি। বি যদি লেখো পরপর করে, তুমি বলছো যে স্যার ওয়ান পড়লো এবং তারপরেরটা আবারও ওয়ান পড়লো, তাহলে ওয়ান ইন্টু ওয়ান মাল্টিপ্লাই করলে ডেফিনেটলি তোমার কাছে কি আসবে, ওয়ান ইন্টু ওয়ান মাল্টিপ্লাই করলে ওয়ানই আসবে, এবং ওয়ানটা একটা ইভেন নাম্বার নয়, এটা একটা ওয়াট নাম্বার। নিতে পারবো না? তাহলে প্রথমটায় ওয়ান পড়লে পরেরটায় দুই পড়তে হবে, প্রথমটায় ওয়ান পড়লে পরেরটায় চার পড়তে হবে, প্রথমটায় ওয়ান পড়লে তারপরেরটায় ছয় পড়তে হবে। তাহলে গিয়ে তুমি ইভেন নাম্বার বাবা পেতেই পারো। হলো। এবার দুইয়ের সাথে নাও, দুইয়ের সাথে এক পড়লে ইভেন, দুইয়ের সাথে যদি তুমি দুই নাও তাও ইভেন, কারণ দুই এমন একটা নাম্বার, তাকে যে কোনো কিছু পড়লে মাল্টিপ্লাই করলে ইভেন হবে। তাহলে দুইয়ের সাথে তিন নিতে পারো, দুইয়ের সাথে চার নিতে পারো, দুইয়ের সাথে পাঁচ নিতে পারো, এবং দুইয়ের সাথে ছয় নিতে পারো। হলো। তাহলে এটা তুমি নিতে পারো, এগুলো সবকটাই তুমি নিতে পারো। এবার তাই যদি হয় না বাবা, তাহলে একটু আরেকটু এগোনো যাক, দাঁড়াও। তাহলে এটা গেল। তারপরে এবার তিন নাও, তিনের সাথে এক নেওয়া যাবে না, তিনের সাথে দুই নিলে সেটা ইভেন হবে। তিনের সাথে তিন নেওয়া যাবে না, চার নিলে ইভেন হবে। তিনের সাথে পাঁচ নিলে ইভেন হবে না, তিনের সাথে ছয় নিতে হবে, ইভেন হবে। এবার চারের সাথে নিলে, চারের সাথে এক নিলেই ইভেন, চারের সাথে হচ্ছে দুই নিলেও ইভেন, চারের সাথে হচ্ছে তিন নিলেও ইভেন, চারের সাথে হচ্ছে পাঁচ নিলেও ইভেন, চারের সাথে হচ্ছে ছয় নিলেও ইভেন। হলো। চারের সাথে চার নেওয়া হয়নি, চারের সাথে চার যদি নাও তাও ইভেন হবে। এবার পাঁচের সাথে যদি নাও বাবা, তাহলে পাঁচের সাথে কি হবে, পাঁচের সাথে যদি নাও, পাঁচের সাথে ওয়ান নিলে হবে না, পাঁচের সাথে দুই নিতে হবে। পাঁচের সাথে যদি তুমি তিন নাও হবে না, পাঁচের সাথে চার নিতে হবে। পাঁচের সাথে পাঁচ নিলে হবে না, পাঁচের সাথে ছয় নিতে হবে। এবার ছয়ের সাথে নাও, ছয়ের সাথে এক নিলেই ইভেন, ছয়ের সাথে দুই নিলেও ইভেন, ছয়ের সাথে তিন নিলেও ইভেন, ছয়ের সাথে চার নিলেও ইভেন, ছয়ের সাথে পাঁচ নিলেও ইভেন, ছয়ের সাথে ছয় নিলেও ইভেন। তাহলে এগুলো সবকটাই ইভেন। তাহলে আমার বলেছে, তাহলে টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস যদি বার করি এন অফ বি, তাহলে কতগুলো হবে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। তাহলে এন অফ বি কত পাবো, 27। তাই দেওয়ার পর পি অফ বি কত পাবো, পি অফ বি পাবো হচ্ছে এন অফ বি ডিভাইডেড বাই এন অফ এস। এন অফ বি 27, আর এন অফ বি হচ্ছে 36। 9 3 9 4 3/4। আর একটা শর্ট ট্রিক আছে, সেটা একটু বোঝাটা একটু কঠিন হবে, কারণ ওটা জয়েন্টের হিসাবে বোঝানো। তো ওটা আমি আলাদাভাবে পরে বলবো, কারণ ওটা সবার জন্য না। ঠিক আছে, এমনি জেনারেল ওয়েতে এটাই হচ্ছে তুমি বার করতে হবে। তোমাকে এই 27টা লিখতে হবে, কিন্তু লেখাটাও খুব একটা কঠিন নয় বাবা, লিখতে সবাই পারবে আশা করি। যাই হোক, চলে এসো। আচ্ছা, এটা লেখো লেখো, একটু সময় দিই। হুম হুম, দাঁড়াও। হুম। এই যারা নিচের পার্টটা লেখনি, এখান থেকে লেখো।
এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেন। এগুলো প্র্যাকটিস করো বাবা, হ্যাঁ, প্র্যাকটিস না করলে কিন্তু পরে ভুলে যাবে। এবং আমি বারবার সতর্ক করি প্রত্যেকটা বিষয় নিয়ে, পরে আমার এই জিনিসগুলো ফিল করতে পারবে। আমি যখন ফার্স্ট সেমিস্টারে পড়িয়েছিলাম তখন বারবার করে বলেছিলাম পারমুটেশন কম্বিনেশন ভালো করে শেখো, পরে গিয়ে অসুবিধা হবে। তো যারা শেখোনি তারা এখন বুঝতে পারছো, নিজের মনে মনে টের পাচ্ছ, হয়তো আমাকে বলতে পারছো না, বুঝতে পারছি মনের অবস্থা, বুঝতে পারছো না এগুলো কিছুই। পারমুটেশন কম্বিনেশন না করলে যেমন এগুলো বুঝতে পারছো না, ঠিক সেম কেস হবে কিন্তু ক্লাস টুয়েলভে উঠে। ক্লাস টুয়েলভে কিন্তু ছখানা চ্যাপ্টার আছে বলতে পারো প্রবাবিলিটি থেকে। তখন গিয়ে কিন্তু কিছুই বুঝবে না যদি এখন ক্লাসগুলো বাঙ্ক করো অথবা ঘুমিয়ে যাও ক্লাস করতে করতে, মহা বিপদের মুখে পড়বে। তখন কিন্তু আর কেউ রক্ষে করতে পারবে না। যাই হোক, 26 নম্বর কোয়েশ্চেনে এসো। 26 বলছে, দেখো ভালো করে বুঝবে, চারটে 1 টাকার কয়েন আছে। 1 টাকার কয়েন আছে তোমার চার, আর 50 পয়সার কয়েন আছে তোমার তিনটে। ক্লিয়ার? বলছে এইটাকে এমন ভাবে তুমি সাজিয়ে রাখো, বলছে একটা লাইনে পরপর করে এমন ভাবে যদি সাজিয়ে রাখো যেখানে ওই 1 টাকা আর 50 পয়সার কয়েন এমন ভাবে সাজাও যেন দুটো যে প্রান্ত বা এন্ড পয়েন্ট যেটা আছে সেখানে যেন 50টাই থাকে। ব্যাপারটা বোঝাতে পারলাম না? ক্লিয়ার করে বলি। বলছে টোটাল কটা কয়েন পাচ্ছ? 7টা কয়েন। বলছে এটাকে একটা লাইনে সাজিয়ে রাখো। ধরো এখানে একটা লাইন আছে, এর উপরে সাজিয়ে রাখছি। এর উপরে তাহলে 50 পয়সা আমি এরম ভাবে সাজাতে পারি, এটা 50 পয়সা, এখানে একটা, এখানে একটা 50 পয়সা, এখানে একটা 50 পয়সা, এখানে একটা 50 পয়সা, সরি তিনটে আছে আমার, তাহলে তিনটে নিলাম। তারপরে এখানে 1 টাকা, এখানে আবারও 1 টাকা, এখানে আবারও 1 টাকা, এখানে আবারও 1 টাকা। হলো? তাহলে বলছে এই লাইনের উপর 50 পয়সা এবং 1 টাকা এরকম করে তাহলে যদি সাজিয়ে রাখো, তাহলে এবার আমাকে প্রবাবিলিটি ফাইন্ড করতে হবে। এবং প্রবাবিলিটি বলছে যে এই এন্ড পয়েন্টটা 50 পয়সা হবে, মানে ওরা বলছে এখানে 50 পয়সা থাকবে, এখানে একটা 50 পয়সা থাকবে, আর মাঝখানে বাকি কয়েনগুলো সাজাতে হবে। এর প্রবাবিলিটি কত? ঠিক আছে, তাহলে প্রথমে এন অফ এস বার করি, স্যাম্পল স্পেস। তাহলে সাজানো মানে কি, টোটাল কটা কয়েন আছে, 1 2 3 4 5 6 7, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল। এবং দেখো এখানে কিন্তু 7 ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি কেউ অঙ্ক করে তাহলে ভুল হবে কিন্তু। কারণ কি বলতো, কারণ রিপিটেড আছে। 50 পয়সা সেম দেখতে কিন্তু, হ্যাঁ, তিনটে আছে তার জন্য নিচে 3 ফ্যাক্টোরিয়াল করতে হবে, আর এখানে চারটে রিপিটেড আছে মানে 4 ফ্যাক্টোরিয়াল করতে হবে। এই কাজটা কোথায় করতাম, পারমুটেশন কম্বিনেশন। তাহলে যদি ভুলে গিয়ে থাকো বা যদি একদম না জেনে থাকো এখন জেনে নাও। তাহলে টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস অবশ্যই 7 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে 3 ফ্যাক্টোরিয়াল। এবার ওরা প্রশ্ন করেছে যে যেন এই দুটো এন্ড জায়গায় 50 পয়সা থাকে, বাকি মাঝখানে অন্য পয়সাগুলো থাকে। তাহলে আমি এই দুটোকে পেরেক দিয়ে সাঁটিয়ে দিলাম যাতে এরা না সরে যায়। এটাকে কি করলাম, সরি, পেরেক দিয়ে সাঁটিয়ে দিলাম যাতে ওরা না সরে যায়। ভালো করে বুঝবে, আমি ওই দুটোকে কি করলাম, পেরেক দিয়ে সাঁটিয়ে দিলাম যাতে ওরা না সরে যায়। তাহলে পেরেক দিয়ে সাঁটিয়ে দিলাম যাতে ওরা না সরে যায়। তাহলে এখন তুমি পাবে কি, দেখো ভালো করে বুঝবে। তাহলে আমি এখন কি পাচ্ছি, যে পেরেক দিয়ে যখন সাঁটিয়ে দিলাম ওরা যাতে না সরে যায়, তাহলে আমি এখন হচ্ছে পেরেক দিয়ে যখনই সাঁটিয়ে দিচ্ছি এক জায়গায় আছে, তাহলে আহ, ওরা এক জায়গায় আছে, সরছে না। আচ্ছা একটুখানি একটু ওয়েট করো, একটু ডিসকানেক্ট হয়ে গেছে।
আচ্ছা, আমি একটু আরেকবার বলছি। কি ছিল আমার টোটাল 1 টাকার কয়েন ছিল হচ্ছে তোমার কাছে 4টে, 50 পয়সার কয়েন ছিল হচ্ছে 3। একটা লাইনে সাজাতে বলেছিল, যেখানে হচ্ছে তোমার 7টা আছে, বলছে 50 পয়সা এন্ডে থাকবে। এই গল্পটা ছিল। এবার এটাকে পেরেক দিয়ে ছাঁটিয়ে দিয়েছি। ছাঁটিয়ে দিলে এরা আর করতে পারছে না, তাহলে মাঝখানে বাকি কয়েনগুলো চলাফেরা করবে। তাহলে এন অফ এস বলেছিলাম টোটাল 7 ফ্যাক্টোরিয়াল হবে বাবা। আর যেহেতু রিপিট আছে তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল এটা হবে। এবার দেখো, আমি এখানে দুটোকে ছাঁটিয়ে দিয়েছি, ছাঁটিয়ে দিলে আর কটা পড়ে আছে? তাহলে মাঝখানে 4টে 1 টাকা থাকবে, 1 1 1 এবং 1। আর কি থাকবে? আর একটা 50 পয়সা থাকবে। এই ঘোরাফেরা করবে নিজেদের মধ্যে। তাহলে এই দুটো কিন্তু এখন পেরেক দিয়ে ছাঁটানো হয়ে গেছে, ওরা ফিক্সড, ওরা এন্ড পয়েন্টে থাকবে। আর মাঝখানে কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা ঘোরাফেরা করবে। তাহলে ওটাকে যদি এ ধরি, তাহলে এন অফ এ ইকুয়াল টু অবভিয়াসলি বলবো 5 ফ্যাক্টোরিয়াল। রিপিট হচ্ছে দেখো 4টে, তাহলে নিচে 4 ফ্যাক্টোরিয়াল। আর যেহেতু 50 পয়সা একটাই আছে সিঙ্গেল, তাহলে ওর কিছু হবে না। তাহলে এখন আমি পি অফ এ যদি ফাইন করি, তাহলে অবশ্যই বলতে পারবে এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। এন অফ এ মানে কত? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। আর তার নিচে এন অফ এস মানে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এবার এটাকে যদি ক্যালকুলেট করে নিতে পারি, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে আসবে। আশা করি খুব ভালো বুঝতে পেরেছো। ক্যালকুলেটটা করে নেবে। যদিও এর অ্যান্সারটা কি হবে আমি লিখে দিচ্ছি, কারণ এর অ্যান্সারটা আমার মুখস্থই আছে। 1/7 হবে এর অ্যান্সার। দেখে নেবে তোমরা বাড়িতে পড়ে ক্যালকুলেশন করে। ওকে, চলে এসো তার পরের কোয়েশ্চেনে। তার পরের কোয়েশ্চেন হচ্ছে 27। কি বলেছে দেখো, বলছে একটা বাক্স আছে, যে বাক্সতে 40টি খাম আছে, যার মধ্যে 25টি বা 25টি বলছে, আহ, ভালো করে বুঝবে, এটা হচ্ছে বিমানবাহিত যে ডাক আছে তার জন্য নয়। 16টি আছে স্ট্যাম্পবিহীন, মানে স্ট্যাম্প দেওয়া নেই। আর স্ট্যাম্পবিহীন সাধারণ খামের সংখ্যা হচ্ছে টোটাল 10টি। এবার বাক্স থেকে নেওয়া খাম যেটা আছে সেটা স্ট্যাম্পযুক্ত বিমানবাহী খামের সম্ভাবনা কত? এটা হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে, আমি জানি না কত ভালো বুঝতে পারলে, আমি একটু ক্লিয়ার করে বলি এটা। ঠিক আছে, ভালো করে বুঝবে। কি বলছি পরপর পরপর করে আসছি। দেখো কোয়েশ্চেনটা ফলো করো। আমাকে বলছে একটা খাম আছে, এটা কিন্তু জেনারেল ভাবে করলে হবে না, এটা কিন্তু সেট দিয়ে করতে হবে। হ্যাঁ, বুঝবে। দেখো ভালো করে বোঝো। 27 কি আছে একটু খেয়াল করো, আবারও বলি। বলছে একটা বাক্সের মধ্যে টোটাল খাম আছে 40খানা বা 40টি খাম একটা বাক্সের মধ্যে আছে। সেই 40টি যে খাম আছে তার মধ্যে বলেছে 25টি সাধারণ বা বিমানবাহিত ডাকের জন্য নয়, এরকম সাধারণ একটা খাম। এবার 16টি হচ্ছে স্ট্যাম্পবিহীন খাম আছে। ঠিক আছে, তাহলে স্ট্যাম্পবিহীন 16টি খাম আছে। তাহলে 16 আর 25 তোমার কত হচ্ছে? টোটাল 16 আর 25 হচ্ছে টোটাল, কিন্তু দেখো 41টি হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু না, ওর মধ্যে লুকিয়ে আছে কিছু, সেটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, তো আমি এ আর বি দুটো সেট ধরে নিচ্ছি। ঠিক আছে, আমি ডায়াগ্রাম বেস করে আঁকছি, তুমি ভালো করে বোঝো বাবা। ধরো এ আর এটাকে বি ভাবছি, দুটো সেট, এ একটা এবং বি একটা। ক্লিয়ার? তাহলে এ আর বি দুটো সেট আছে বাবা। আমি বলছি এ হচ্ছে ওই সাধারণ খাম যেটা বলেছে, যেটা ওই বিমানবাহিত ডাকের জন্য নয়, ওরকম খাম আছে 25টি। তাহলে এ হচ্ছে টোটাল, ধরো এখানে 25টা আছে। বি হচ্ছে আরেকটা খাম, যেখানে কটা আছে? 16টা আছে। এবার আমাকে বলছে যে এখান থেকে যে দুটো মিলিয়ে আছে, মানে কমনটা আছে,
তোমার 10টা, এখানে আছে 10টা কমন, যেটা কারণ সাধারণ আবার স্ট্যাম্পবিহীন, এরকম আছে 10টা। এবার প্রশ্ন করা হয়েছে কি বাবা, প্রশ্ন করা হয়েছে ডেফিনেটলি আমাকে বলা হয়েছে যে এমন তোমাকে খাম ফাইন করতে হবে যেটা কিনা, স্ট্যাম্পযুক্ত, স্ট্যাম্পযুক্ত, স্ট্যাম্পযুক্ত মানে হচ্ছে এ তার কমপ্লিমেন্ট হবে, কারণ এইটা মানে কি, এটা সাধারণ, মানে স্ট্যাম্পযুক্ত এবং বিমানবাহী, ঠিক আছে, তাহলে দুটো, তাহলে আমাদের এ মানে কি, এ মানে হচ্ছে বিমানবাহী নয়, মানে সাধারণ নয়, এটা হচ্ছে বিমানবাহী নয়, তাহলে স্ট্যাম্পযুক্ত এবং বিমানবাহী মানে এর ঠিক এর অপোজিটটা মানে কমপ্লিমেন্ট বার করতে দিয়েছে। যদি এটা টোটাল শেড হয়, যদি ইউনিভার্সাল শেড আমি বলি, ইউ দিয়ে ডিনোট করি, তাহলে ইউ দিয়ে যদি ডিনোট করি তাহলে ইউ এর মধ্যে থাকছে, তাহলে ইউ ফর ইউনিভার্সাল সেট, তার মধ্যে এ আর বি দুটো সেট, তাহলে এ কমপ্লিমেন্টের মধ্যে থাকছে এবং বি কমপ্লিমেন্ট এই দুটোর মধ্যে থাকছে, এরকম রেসপেক্টে থাকছে। তাহলে এখন আমি বলতেই পারবো বাবা এন অফ এ এটা ইকুয়াল টু ডেফিনেটলি 25, আর এন অফ বি দুটো সেট এটা ধরে নেব, এটা হচ্ছে 16, তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি এটা ইকুয়াল টু 10 বলেছে প্রশ্ন অনুযায়ী। এবার তোমাকে বার করতে কি বলেছে, বার করতে যদি বলে এন অফ এ কমপ্লিমেন্ট, বলছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে এ কমপ্লিমেন্ট কেন বলেছে, কারণ দেখো বলেছে সাধারণ এবং বিমানবাহী, তাহলে আমাকে এই সরি স্ট্যাম্পযুক্ত এবং বিমানবাহী, এ আর বি কি স্ট্যাম্পবিহীন এবং বিমানবাহী নয়, কিন্তু আমাকে বার করতে বলেছে বিমানবাহী এবং স্ট্যাম্পযুক্ত, তাহলে কি হবে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, কোয়েশ্চেন পড়লেই বুঝতে পারবে তুমি, এটাই বার করতে দিয়েছে। এটা যদি, এটা যদি করো, ডি মর্গানস ল বলছে এন অফ এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট হবে, ক্লিয়ার, তাহলে এন অফ এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট হবে, কেন, ডি মর্গানস ল অ্যাপ্লাই করেছি। যদি তুমি ভুলে যাও আমি পাশে লিখছি, ডি মর্গানস ল ছিল এটা, যে এ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট যদি হয় তাহলে হয় এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আবার এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট যদি হয় তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা ছিল, এটাই অ্যাপ্লাই করেছি। এবার আবার তুমি বাবা একটা জিনিস মনে করে দেখো বা মনে করার চেষ্টা করো, তাহলে তুমি আহ, যে এইটার কমপ্লিমেন্ট যদি হয়, তাহলে কমপ্লিমেন্ট মানে কি, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, তাহলে এ ইউনিয়ন বি মানে ইউনিভার্সালটা কটা ছিল, 40টা ছিল টোটাল, তাই না, টোটাল 40টা ছিল, তাহলে টোটাল যদি 40টা হয়, ভালো করে বুঝবে বাবা, টোটাল যদি 40টা হয় তাহলে 40টার মধ্যে 40টা এ ইউনিয়ন বি, মানে পুরোটা 40, 40 থেকে এ ইউনিয়ন বি মানে এই পুরো সেটটা, তাহলে এর বাইরের অংশ, তার মানে আমি বলতেই পারবো বাবা 40 মাইনাস এন অফ এ ইউনিয়ন বি। আমি জানি না কত ভালো বোঝাতে পারলাম, কারণ এটার ফর্মুলা ছিল এরকম, যে পি অফ এস এটা ইকুয়াল টু ছিল পি অফ এ মাইনাস প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট, খাতায় লেখানো ছিল তোমাদের, শুরুর দিন লিখেছিলাম। তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট যদি বলি তাহলে এটা হয় পি অফ এস মাইনাস পি অফ এ, আর পি অফ এস কতগুলো, 40টা, এস মানে হচ্ছে টোটাল নমুনা বিন্দু, তাই টোটাল খামের সংখ্যা 40, তাই 40 মাইনাস এন অফ এ ইউনিয়ন বি করেছি। তাহলে এ ইউনিয়ন বি এর আবার তুমি ফর্মুলা জানো, কি ফর্মুলা জানো দেখবে, এটার ফর্মুলা জানো এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটা জানো। তাহলে 40 মাইনাস এন অফ এ কত, এন অফ এ হচ্ছে 25, এন অফ বি 16 মাইনাস 10, তাহলে 25 আর 16 41, 41 থেকে 10 বাদ দিলে 31, তাহলে 40 মাইনাস 31 মানে কত, 9, তাহলে 9টা তুমি রেজাল্ট পেলে। তাহলে 9টা যদি রেজাল্ট পাও তাহলে আমার টোটাল প্রবাবিলিটি ফাইন্ড করতে বলেছে, তাহলে 40টা খামের মধ্যে থেকে যদি একটা তুমি চয়েস করো তাহলে টোটাল স্যাম্পল স্পেস কতগুলো হবে বাবা, তাহলে নাও টোটাল স্যাম্পল স্পেস মানে এন অফ এস যদি বলি, তাহলে এখানে 40টা হয়েছে যদিও, তাহলে টোটাল স্যাম্পল স্পেস যেহেতু আমাকে বলেছে 40টার মধ্যে থেকে একটা খাম তুলতে, তাহলে 40C1 মানে 40 হবে। তাহলে নাও রিকোয়ার্ড প্রবাবিলিটি কত, রিকোয়ার্ড প্রবাবিলিটি
এন অফ এ ডিভাইডেড বাই, মানে এন অফ এ বলতে একেবারে ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, তাহলে টোটাল হচ্ছে স্যাম্পল স্পেস 40 আর এখানে আছে 9, তাহলে 9/40 হবে অ্যান্সার। দেখো সেটের অঙ্ক এখনো আসেনি, একটা সেটের অঙ্ক পেলাম আমরা সবে, সেটা করলাম। করলে কতটা ভালো বুঝেছো আমি জানি না, একবার একটু দেখো, প্রশ্ন করতে পারো আমায়। হুম, মানে ওটা কিভাবে হলো? দেখো এ বলেছিল হচ্ছে সাধারণ খাম। সাধারণ খাম, ইংলিশ বইটা ফলো করো, ইংরেজিতে অন্য কথা বলতে পারে। আমাকে বাংলা বইটার থেকে আমি বলছি, বলেছে সাধারণ খাম। মানে সাধারণ খাম কোন খামটা? যে খামটা হচ্ছে বিমানবাহিত ডাকের জন্য নয়, মানে বিমানবাহিত ডাকের জন্য নয় বলেছে। তাহলে হচ্ছে সেটা। আর বি সেটটা হচ্ছে, বলেছে আমাকে বলেছে বি সেটটা হচ্ছে তোমার 16টা এটা আছে, এটা স্ট্যাম্প বিহীন। তাহলে স্ট্যাম্প বিহীন আছে হচ্ছে 16টা, সেটাকে আমি 16 ধরেছি। আমাকে বার করতে বলেছে যে এমন প্রবাবিলিটি ফাইন্ড করো যেখানে স্ট্যাম্প যুক্ত থাকবে এবং বিমানবাহী থাকবে। তাহলে তাহলে বিটা যেহেতু স্ট্যাম্প যুক্ত, তাহলে বি কমপ্লিমেন্ট মানে স্ট্যাম্প বিহীন। সরি, বিটা যেহেতু স্ট্যাম্প বিহীন, তাহলে স্ট্যাম্প যুক্ত মানে বি কমপ্লিমেন্ট, তাই এখানে বি কমপ্লিমেন্ট হয়েছে। আর এটা যেহেতু বিমানবাহী নয়, কিন্তু আমার প্রশ্ন বলেছে বিমানবাহী খাম, তাহলে কমপ্লিমেন্ট হচ্ছে বিমানবাহী, তাহলে এই দুটোর ইন্টারসেকশন করেছে ওই জন্য। ওকে, দেখো আর কিছু কারোর প্রশ্ন থাকলে সেটাও করতে পারো। ওকে, চলো পরের কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 28। 28-এ আসবো। কি বলেছে একটু খেয়াল করো বাবা। 28 বলছে যে তোমার কিছু পুরুষ আছে এবং কিছু মহিলা আছে। ভালো করে বোঝো। বলছে কিছু পুরুষ আছে এবং কিছু মহিলা আছে, এবং এদের মধ্যে টোটাল বলেছে দেখো 80 জন পুরুষ এবং 30 জন মহিলা আছে। তাহলে টোটাল মোট, তার মানে হচ্ছে মেল আছে হচ্ছে 80 জন, মেল আছে হচ্ছে 80 জন, আর ফিমেল আছে হচ্ছে তোমার 30 জন। টোটাল কতজন আছে? টোটাল মিলে হচ্ছে 110 জন আছে। এবার বলছে এদের মধ্যে 15% পুরুষ এবং 40% হচ্ছে, এদের মধ্যে 50% পুরুষ এবং 40% হচ্ছে মহিলা। ভালো করে বুঝবে। তাহলে এদের মধ্যে 15% পুরুষ এবং 40% হচ্ছে মহিলা। তো 15% যেহেতু পুরুষ আছে এবং 40% মহিলা, যারা কিনা বেকার। তাহলে বেকার কতজন আছে আমি জানি না, বার করে নেব। তাহলে 80 জনের মধ্যে বেকার বলতে যারা কাজ বাজ করে না, চাকরি বাকরি নেই, এরকম বেকার। ঠিক আছে, তো সেই বেকার বলেছে কজন? 15%, শতকরা 15 মানে 15%, 15%। তাহলে তাহলে কত পার্সেন্ট বেকার আমি আছে? টোটাল 80 জন, তার মধ্যে 15% পুরুষ বেকার, তাহলে ইন্টু 15/100। তাহলে 0 0 ক্যান্সেল আউট, 5 3 15, 5 2 10, 2 4 8, মানে 4 3 12 জন। তাহলে 12 জন হচ্ছে বেকার। এবার 30 জন মহিলা, যাদের মধ্যে আবার 40% বেকার। তাহলে 30 জন মহিলা যাদের 40% বেকার, মানে 40/100। তাহলে এখানেও 12 জনই বেকার। তাহলে বেকার নয় এমন কজন আছে? টোটাল 110 জন ছিল, যাদের মধ্যে 12 জন পুরুষ বেকার, 12 জন মহিলা বেকার। তাহলে এখন যদি এটা সাবস্ট্রাক্ট করে দাও, তাহলে টোটাল 12 12 24 বিয়োগ করলে হবে হচ্ছে তোমার 76। 12 12 24,
ও সরি 110 ছিল বাবা, মিস করেছি। টোটাল 110 হবে 86। তাহলে 86 জন হচ্ছে, তুমি বলতেই পারো বেকার। এই 86 জন কাজ করে। এবার প্রশ্ন হলো, বলেছে যে এদের মধ্যে একজন পুরুষ বেকার না হওয়ার প্রবাবিলিটি কত। তাহলে বেকার না হওয়ার প্রবাবিলিটি মানে কি? তাহলে তাহলে আমি বলতে পারবো টোটাল 80 জন আছে, এদের মধ্যে বেকার হচ্ছে 24 জন, আর বেকার নয় হচ্ছে তোমার 86 জন, তাই না? তাহলে আমাকে প্রশ্ন করেছে এদের মধ্যে একজনকে কালেক্ট করা হয়েছে, তাহলে 110-এর মধ্যে একজনকে নেওয়া মানে কি? তার মানে আমি টোটাল স্যাম্পল স্পেস বলি এন অফ এস, এটা 110 জনের মধ্যে থেকে একজনকে নিলাম, তাহলে 110 110 C1 মানে 110ই হবে। ক্লিয়ার? আর কি, আর এবার পি এ যদি ইভেন্ট হয় তাহলে এন হবে কত হবে? এবার ওই একজন, আমার প্রশ্ন হলো বেকার না হওয়ার প্রবাবিলিটি। তাহলে বেকার না হতে গেলে 86 জনের মধ্যে থেকে তুলতে হবে, তাহলে 86C1, তার মানে 86। দেয়ারফর পি অফ এ ইকুয়াল টু, আমি যদি বার করি তাহলে এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস, তাহলে 86 ডিভাইডেড বাই 110, তাহলে এটা যদি ক্যালকুলেট করো 2 দিয়ে যাবে 43 হবে, আর এটা 55। দ্যাট ইজ তোমার অ্যান্সার। আশা করি ভালো করে বুঝতে পেরেছো, খুব ভালো বুঝেছো। নেক্সট চলে এসো, তারপরে যাই। 29 কি বলছে দেখো, বলছে আমাদের কিছু স্টুডেন্ট আছে, একটা সায়েন্স আর হচ্ছে তোমার কমার্স, এরকম কিছু স্টুডেন্ট আছে। এই স্টুডেন্টকে একটা সারিতে বসানো হয়েছে পরপর করে। তাহলে কিরকম কি স্টুডেন্ট আছে সেগুলো একটুখানি খেয়াল করে নিই। দেখো ওরা বলতে চেয়েছে যে স্টুডেন্টগুলো এরকম আছে। বলছে কিছু কমার্সের স্টুডেন্ট আছে আর কিছু সায়েন্সের স্টুডেন্ট। কমার্সের স্টুডেন্ট হচ্ছে টোটাল 5 জন আছে, সায়েন্সের স্টুডেন্ট আছে টোটাল 4 জন। মানে টোটাল কতজন বাবা? টোটাল হচ্ছে 9 জন। এই 9 জন স্টুডেন্টকে পরপর লাইন বাই লাইন বসানো হয়েছে একটা জায়গায়। তাহলে একটা লাইনের মধ্যে 5 জন এবং 4 জন স্টুডেন্টকে পরপর বসানো হয়েছে। এবার একজন একজন বলছে যে কমার্সের স্টুডেন্টের মানে পর একজন মানে সায়েন্সের স্টুডেন্ট, এরকম করে ক্রমে ক্রমে বসানো হয়েছে। বলছে যে এরকম বসানোটা এরকম হওয়ার প্রবাবিলিটি কত। মানে আমি বোঝাতে পারলাম না হয়তো। মানে আমি যদি এই কমার্সের স্টুডেন্টগুলোকে আমি যদি বলি, তাহলে একজন C1, একজন C2, একজন C3, একজন C4 এবং লাস্ট একজন C5। সায়েন্সের স্টুডেন্টও 4টে, ধরো একজন S1, একটা S2, একটা S3 এবং আর একটা ফাইনালি S4। তাহলে 4টে স্টুডেন্ট, আর ওখানে 5টা স্টুডেন্ট। এবার এটা এমন ভাবে বসানো হয়েছে যেন একটা সায়েন্স থাকে একটা কমার্স থাকে, একটা সায়েন্স থাকে একটা কমার্স থাকে, এরকম করে পরপর করে বসানো হয়েছে। আশা করি বুঝেছো। তাহলে এবার বলছে যে যদি এইভাবে বসানোর প্রবাবিলিটিটা কত, তাহলে প্রথমে এন অফ এস করি। এন অফ এস বলতে এই যে 9 জনকে বসানো হয়েছে, তাহলে 9 জনকে বসানো মানে ঘুরিয়ে ফিরিয়ে বসালে 9 ফ্যাক্টোরিয়াল হবে, তাই না বাবা? 9 ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে এখন এখন আমাকে বলা হয়েছে যে একজনের পাশে একজন থাকবে, মানে C1 থাকলো, তার পাশে একটা S1 থাকছে, তারপরে C2 বসলো, তারপর S2 বসছে, তারপর C3 বসলো, তারপরে S3 বসছে, তারপরে C4 বসলো, S4 বসলো, তারপরে কি হবে C5 বসবে। তাহলে দেখো প্রত্যেকটা দুজনের মাঝে মাঝে একজন করে বসিয়ে দিয়েছি। তাই এরকম করে লাইন বাই লাইন বসানো হয়েছে। ঠিক আছে, লাইন বাই লাইন যদি বসানো হয়, টোটাল 5টা কমার্সের স্টুডেন্ট, তাহলে 5 জনকে ফিক্সড করলে 5 ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে এন অফ এ যদি বলি, 5 জনকে ফিক্সড যদি করে দেই, এই 5 জন কমার্সের স্টুডেন্টকে এক জায়গায় সাঁটিয়ে দিয়েছি, ওরা যেন আর উঠতে না পারে, ফিক্সড। আর তাহলে মানে এই 5 জন নিজেদের মধ্যে ঘোরাফেরা করলে 5 ফ্যাক্টোরিয়াল। আর সায়েন্সের স্টুডেন্ট এদের মাঝে মাঝে যেহেতু বসেছে, ওরা তো ঘুরিয়ে ফিরে বসবে, তাহলে ওদের কত হবে
4 ফ্যাক্টোরিয়াল। টোটাল পি অফ এ যদি ফাইন্ড করি আমরা, তাহলে কত হবে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 9 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ আমার অ্যান্সার। দ্যাট ইজ অ্যান্সার। ক্লিয়ার? এটা একটু ক্যালকুলেট করে দিই। দেখো 5 ফ্যাক্টোরিয়াল যদি আমি রাখি, 5 ফ্যাক্টোরিয়াল রেখে দেবো। 4টাকে যদি ক্যালকুলেট করি, 4 ইন্টু 3 ইন্টু 2 হবে, আর নিচে হবে 9 ফ্যাক্টোরিয়াল, 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 5 5 ক্যান্সেল করে দাও। এখানে হচ্ছে দেখো 4 2 যা 8 আছে সেটাও ক্যান্সেল করো, 3 3 যা 9 করো, তাহলে উপরে 1 থাকছে, নিচে 6 3 18, 18-র সাথে হচ্ছে তোমার 126, দ্যাট ইজ বলতে পারবে অ্যান্সার 126, 1/126। এবার চলে এসো 29 তো করলাম আমরা, এবার আসবো আমরা 30 নম্বর সামনে। থার্টি নম্বর সাম কি বলছে চলো। বলছে 10টা বল আছে একটা বাক্সে, ভালো করে বোঝো, 10টি বল 3টি বাক্সে রাখা হয়েছে। ফার্স্ট বাক্সে বলে 10টি বলকে 3টি বাক্সে রাখা হচ্ছে, ঠিক আছে। বলছে ফার্স্ট বাক্স যেটা আছে, ফার্স্ট যে বক্সটা আছে সেখানেই 3টি বল থাকার প্রবাবিলিটি কত। দেখো এই জায়গাটা একটুখানি বুঝতে হবে, এটা স্যাম্পল স্পেস কিন্তু চেঞ্জ হবে। কেন বলছি একটু পরেই বুঝবে। দেখো কোয়েশ্চেন নাম্বার 30, টোটাল তাহলে নাম্বার অফ বল কত, 10টা, এটাই 3টি বাক্সে রাখা হয়েছে। মনে করে দেখো আমরা ঠিক ফার্স্ট সেমিস্টারেই পড়েছি, 3টে বাক্সের মধ্যে যদি 10টা বলকে ঢোকানো হয় তাহলে এটার রেজাল্ট হবে 3 to the power 10 হয়। মনে আছে কিনা জানি না, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু পারমুটেশন কম্বিনেশনেই আমরা করেছি, যে 10টা বাক্সের মানে যতগুলো বাক্স তার মধ্যে বল রাখা হচ্ছে, তাহলে সেটা হবে 3 to the power 10। তাহলে তুমি এখন টোটাল স্যাম্পল স্পেস বলতেই পারবে 3 to the power 10। এবার প্রশ্ন হলো যে ফার্স্ট যে বাক্সটা আছে এর মধ্যে হচ্ছে তোমার 3টি বল রাখা হবে, তাহলে 10টার মধ্যে 3টি বল প্রথম বাক্সে ঢুকে যাবে, তাহলে পরের বাক্সগুলোই বাকি বল ঢুকবে। তাহলে 10টার মধ্যে যদি 3টে বল ঢুকে যায়, তাহলে এন অফ এ যদি আমি ফাইন্ড করি, তাহলে 10টা বলের মধ্যে 3টি বল কোথায় ঢুকে গেল, প্রথম বাক্সে ঢুকে গেল। 10টা বলের মধ্যে 3টি বল, তাহলে 10টার মধ্যে 3টি যদি ঢুকে যায়, তাহলে বাকি যে দুটো বক্স আছে সেই দুটো বক্সে বাকি বলগুলো ঢুকবে, তাই না। তাহলে বাকি আর কটা বল আছে, টোটাল 7টা বল আছে। এই 7টা বল কোন কোন দুটো বাক্সে ঢুকবে, এই দুটো বাক্সে। তাহলে যদি 10টা বল 3টে বাক্সে ঢোকে 3 to the power 10, তাহলে 7টা বল দুটো বাক্সে ঢুকবে মানে 2 to the power 7। তাহলে এবার পি হবে যদি তুমি বার করো, এটা ক্যালকুলেট করলেই হবে। তাহলে 10c3 ইন্টু 2 to the power 7 ইকুয়াল টু 3 to the power 10 হবে, দ্যাট ইজ তুমি অ্যান্সার বার করতে পারবে এটা। এটা বার করতে পারলে আশা করি বুঝতে পেরেছো, অসুবিধা কিছু নেই। এবার চলে এসো 31 নম্বর কোয়েশ্চেন। 31 কি বলছে দেখো, 1 2 3 ... করে এন, এই এন এই ওই পর্যন্ত সংখ্যাগুলি বলছে যে এগুলো পরপর করে বলছে যে একটা সারিতে সাজানো হয়েছে 1 থেকে এন পর্যন্ত। এবার প্রশ্ন হয়েছে 1 এবং 2 এই যে নাম্বারগুলো আছে এই নাম্বার দুটো যেন কখনো পাশাপাশি না আসে, ঠিক আছে। তাহলে পাশাপাশি যদি আসে এটা যদি আমি ধরে নিই তাহলে তো আমার অঙ্ক হয়ে যায়। কেন বলছি দেখো বাবা, ভালো করে বুঝবে। আমাকে প্রশ্ন করা হয়েছে যে 1 আর 2 যেন পাশাপাশি না থাকে। তাহলে টোটাল স্যাম্পল স্পেস কটা আগে আমি দেখি, তাহলে নাম্বারগুলো কি কি, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, ... করে এন খানা নাম্বার আছে। এই এন খানা নাম্বার আমাকে বলেছে যে এরা পাশাপাশি
এরা পাশাপাশি হচ্ছে বসেছে, তাহলে পাশাপাশি বসানো হয়েছে, তাহলে পাশাপাশি যদি বসায় টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস কত হবে বাবা? তাহলে অবশ্যই আমি বলতে পারবো এন ফ্যাক্টোরিয়াল, কারণ এই এন খানা নাম্বার পাশাপাশি ঘুরিয়ে ফিরিয়ে যদি বসাই তাহলে এটা কত হবে? এন ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে এটা আমি এন ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম। তাহলে এটা যদি এন ফ্যাক্টোরিয়াল হয়, ভালো করে বুঝবে বাবা, এটা যদি এন ফ্যাক্টোরিয়াল হয় তাহলে এখন আমি যদি এ কে ধরি তাহলে এন অফ এ ফাইন করব। এন অফ এ কি বলছে? বলছে 1 আর 2 যেন কখনো পাশাপাশি না বসে, তাই না? আমাকে বলেছে 1 আর 2, ও সরি দুটো পাশাপাশি বসবে বলেছে, মিস করলাম বাবা, একটু মিস করেছি। 1 আর 2 দুটো পাশাপাশি বসবে, তাহলে 1 আর 2 কে তুমি একসঙ্গে বেঁধে দাও যাতে পাশাপাশি থাকতে পারে, আর বাকি 3 4 5 এরকম করে করে বাকি নাম্বারগুলো আছে। তাহলে এখন এখন আমার কাছে টোটাল নাম্বার কটা সেটা দেখি, এইটা মিলে একটা হবে, আর বাকি কতগুলো নাম্বার আছে টোটাল নাম্বার তাহলে n-1 খানা হবে। এটা কিন্তু বুঝতে হবে। এবার তুমি প্রশ্ন করতে পারো যে স্যার n-1 কি করে হলো? কারণ টোটাল n খানা নাম্বার ছিল, এখন দুটো মিলে একটা নাম্বার হয়েছে, তার মানে একটা কমে গেছে, তাহলে n-1 খানা নাম্বার আছে তোমার কাছে। তাহলে n-1 খানা যদি নাম্বার থাকে তাহলে এই n-1 খানা নাম্বারের n-1 খানা নাম্বারের যদি ঘুরিয়ে ফিরিয়ে বলি তাহলে n-1 ফ্যাক্টোরিয়াল হবে। আর 1 আর 2 নিজেদের মধ্যে ঘুরতে পারে, কখনো 2 আগে আসবে 1 পরে যাবে, 1 আগে আসবে 2 পরে যাবে, তাহলে এরা হয়ে গেলে 2 ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে এখন আমি n অফ a ইকুয়াল টু বলতে পারবো বাবা n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? তাহলে দেয়ার ফোর আমি যদি পি অফ এ যদি বলি তাহলে পি অফ এ অবশ্যই হবে এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। এন অফ এ কত? n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, আর ডিভাইডেড বাই কত হবে? এন অফ এস, সরি এন অফ এস এর ভ্যালু বসিয়ে দাও, এন অফ এস হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। দ্যাট ইজ অ্যান্সার, দ্যাট ইজ অ্যান্সার। ওকে, আগে আমরা 33 নম্বর সামটা করব, কারণ 33 নম্বর সাম, 32 নম্বর সাম এগুলো কিন্তু এবার আমাদের সেটের মধ্যে ঢুকে যাচ্ছে। ক্লিয়ার? তো 33টা আমরা আগে ওইটা আলোচনা করব। তো চলে এসো 33তে আগে যাই। 33 কি আছে আগে একটুখানি খেয়াল করো বাবা। 33, 33 দেখো কোয়েশ্চেন কি বলেছে দেখো, বলছে পি অফ ই মানে প্রবাবিলিটি অফ ই এটা ইকুয়াল টু বলছে 1/3 হবে। ঠিক আছে? পি অফ এফ মানে প্রবাবিলিটি এফ এটা বলছে 1/4 হলো। আচ্ছা, পি অফ ই ইন্টারসেকশন এফ এটা ইকুয়াল টু হবে 1/6। তাহলে তোমাকে ফাইন্ড করতে বলেছে পি অফ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ এটা ইকুয়াল টু কত হবে, এটা তোমাকে কোয়েশ্চেনটা ফাইন্ড করতে বলে। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কি? তাহলে পি অফ ই এটা ইকুয়াল টু 1/3, পি অফ এফ এটা ইকুয়াল টু 1/4, পি অফ ই ইন্টারসেকশন এফ এটা ইকুয়াল টু 1/6, ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ এটা আমাকে ফাইন্ড করতে হবে। ক্লিয়ার? তাহলে এটাই আমি ফাইন্ড করব। এবার ভালো করে বোঝো বাবা, এটার যদি আমি এগোই, আমি যদি পরপর করে এগোই, দেখো একটা কিন্তু সেটের কোয়েশ্চেন পরীক্ষায় থাকবে, মানে আমি যেমনটা এক্ষুনি লিখেছি এই কোয়েশ্চেন কিন্তু মিনিমাম একটা থাকবে। যাই হোক, এবার আমি এই কোয়েশ্চেনটা এগোই, সলভ করার চেষ্টা করি। তাহলে পি অফ ই ইকুয়াল টু বলেছে 1/3, পি অফ এফ ইকুয়াল টু বলেছে 1/4, পি অফ ই ইন্টারসেকশন এফ বলেছে 1/6। তাহলে আমার এই তিনটে দেওয়া আছে, ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ এটা আমাকে ফাইন্ড করতে বলেছে। তাহলে আমি এখন বলছি দেখো বাবা, যে নাও আমার ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। জানি না তোমাদের কতটা মনে রেখেছো ফর্মুলাটা আমি বলি, এখানে ছোট ছোট করে লিখছি। ফর্মুলাটা ছিল এটা, ফর্মুলা ছিল হচ্ছে এইটা। কি ফর্মুলা ছিল? পি অফ এ ইউনিয়ন বি এটা যদি হয় তাহলে অ্যান্সার হয় পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন, এটা আমার ফর্মুলা হয়। তাহলে এটা এখানে অ্যাপ্লাই করব।
যদি এখানে অ্যাপ্লাই করি মানে এই ফার্স্টের ই কমপ্লিমেন্টটাকে এ ভাবছো আর এফটাকে বি ভাবছো, তাহলে অ্যাপ্লাই যদি করো পি অফ ই কমপ্লিমেন্ট প্লাস পি অফ এফ মাইনাস পি অফ ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ হবে বাবা, হয়ে গেল। এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এবার দেখো ভালো করে বুঝবে বাবা, তাহলে এটা যদি হয় তাহলে এইখানটায় আমি এবার এটা মানে হচ্ছে আমি বলতেই পারবো যে ওয়ান মাইনাস পি অফ ই হবে। এবার তুমি বলবে যে স্যার কেন, কি করে হলো? তাহলে আমি এখানে বলি, দেখো বাবা তোমার ছিল পি অফ এ প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট, এটা সমান সমান 1 ছিল, মনে আছে কিনা জানি না, এটা সব খাতায় ফর্মুলা লেখা ছিল। তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট যদি বলি তাহলে 1 মাইনাস পি অফ এ হবে, তার মানে 1 মাইনাস পি অফ ই হবে। এবার এইটা ধরো এটার কোনো ফর্মুলা ছিল না, কিন্তু এটা আমি দেখি ধরো সেটের মধ্যে কনসিডার করছি। দেখো এই জায়গাটা একটু বোঝার আছে, এই জায়গাটা কিন্তু বুঝবে। আমি ধরো একটা সেট কনসিডার করছি, ঠিক আছে? এটা ইউনিভার্সাল সেট, এইখানে হচ্ছে তোমার কাছে ই আছে, এটা ধরো ই, এবং এইটা ধরো হচ্ছে এফ, এফ, ঠিক আছে? এবার আমি ই কমপ্লিমেন্ট মানে কি, ই কমপ্লিমেন্ট মানে ধরে নাও এই ব্ল্যাক অংশগুলো যেগুলো আমি ব্ল্যাক করছি এগুলো সব ই কমপ্লিমেন্ট হবে। ই কমপ্লিমেন্ট হবে, ই কমপ্লিমেন্ট মানে হচ্ছে ব্ল্যাক, ই কমপ্লিমেন্ট মানে হচ্ছে ব্ল্যাক, এই অংশগুলো ই কমপ্লিমেন্ট মানে হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে? এবার এফ মানে কোনটা, এফ মানে হচ্ছে এই অংশটা। এবার ই কমপ্লিমেন্ট আর এফ এর, ই কমপ্লিমেন্ট এবং এফ এর ইন্টারসেকশন কোন অংশটা, ইন্টারসেকশন অবশ্যই এই অংশটা, এই দুটোর ইন্টারসেকশন, তাই না, এই অংশটা। তাহলে আমি এখন বলতে পারবো যে এই টোটালটা মানে আমি এর এই যেখানে দুটো দাগ গেছে তাহলে এই অংশটাকে আমি কি বলতে পারবো, এই অংশটাকে অবশ্যই বলতে পারবো যে যে তোমার পুরো এফ থেকে বাদ যাচ্ছে ই ইন্টারসেকশন এফটা, তখন পারবে না এরকম ভেন ডায়াগ্রাম এঁকে নেবে, ঠিক আছে? এফ থেকে পুরো এফ অংশটা থেকে ই ইন্টারসেকশন এফ অংশটা যদি বাদ দাও তাহলে পড়ে থাকছে এই ডবল অংশ, এটাই ওরা বলেছে যে ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝে গেছো। এবার তাহলে আমি অ্যাপ্লাই করি, তাহলে 1 মাইনাস পি অফ ই হলো প্লাস পি অফ এফ হলো। এবার যদি পি ভেতরে ঢোকে তাহলে মাইনাস পি অফ এফ হবে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস পি অফ ই ইন্টারসেকশন এফ হবে। তাহলে পি অফ এফ ক্যান্সেল আউট করো, তাহলে এটা 1, পি অফ ই এর ভ্যালু কত 1/3, আর এটা হচ্ছে দেখো পি অফ ই ইন্টারসেকশন এফ কত 1/6 প্লাস 1/6, এটা দিয়ে ক্যালকুলেট করো 6 এলসিএম, তাহলে 3 2 যা এটা 6 হবে, 3 2 যা 6 প্লাস 1, তাহলে হচ্ছে তুমি বলতেই পারবে 7 থেকে 2 সাবট্রাক্ট করলে 5, 5/6 হবে অ্যান্সার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এই টাইপটা অ্যাকচুয়ালি এই টাইপটাই হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। যাই হোক, অনেকখানি রাত হয়ে গেছে, তো আজকের এই অবধি রইলো, আমরা পরের দিন আরো কন্টিনিউ